স্ক্রিন শেয়ার করেছি, প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? এখন হ্যাঁ দেখো স্যার। স্ক্রিনে হোয়াইট স্ক্রিন থাকবে। আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক দেখা আছে, যাচ্ছে। ঠিক আছে, ঠিক। স্যার বলো। তো বলছি আমাকে একটু ওই বর্ডারের জায়গাটা আরেকবার একটু দেখিয়ে দেবেন, মানে পাকিস্তান এবং ইন্ডিয়ার বর্ডারটাই মেনলি, মানে অতগুলো পাকিস্তান বর্ডার ওই সময়টায় না, সেই সময় ওই ভীষণ পরে পরে হচ্ছিল দেখে ওই সময়টা আমি বুঝতে পারিনি, তারপরে অ্যাকচুয়ালি ভেবেছিলাম বলবো, আগের দিন ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। ওদিন 4-5টা এই হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডার। এই পোর্শনটা এখানে কি দেখতে হবে, মানে ছবিটা দেখতে চাইছো না কিছু বলার বিষয় আছে? না স্যার, স্যার ওই 24 প্যারালাল, তারপরে 28 প্যারালাল, ওই জিনিসগুলো, তারপরে এলওসি, তারপরে হুম। মানে রেড ক্লিফ লাইন, এই 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 চারটে জিনিস। এই চারটে জিনিস রেকর্ডিং দেখোনি? রেকর্ডিং এর স্যার পোর্শনটা রেকর্ডিং দেখোনি এ না? যখন যে সময়টা আমরা ক্লাস করছিলাম সেই সময়টা ভীষণ পরে পরে আসছিল, হুম, মানে হুম, আপনি বুঝিয়ে যাচ্ছিলেন, তারপরে ওটা আমাদের কাছে দেখতে পাচ্ছিলাম অনেকটা পরে, তো ততক্ষণ বোঝানো হয়ে গেছে। আর হুম। ভেবেছিলাম রেকর্ডিং এ ঠিক থাকবে, কিন্তু রেকর্ডিং এও সেম ছিল। সেম ছিল? আচ্ছা, ওরকমই হয়েছিল, একই রকম পুরো। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো, সে তখন যে বিষয়গুলো বলেছিলাম, যেমন ধরো এলওসির বিষয়টা তো পুরোপুরি কার্গিল ওয়ারকে নিয়ে হয়েছিল, এবং সেটা জম্মু কাশ্মীর আর পাকিস্তানের যে বর্ডারটা ছিল সেই বর্ডারের মধ্যে ক্রিয়েট করা হয়েছিল। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যে পাকিস্তান ক্লেম পাকিস্তান মানে পিওকে, আর হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীর, এই দুটোর মাঝখানে অবস্থান করছিল এলওসি। এবার কার্গিল ওয়ার যেখানে হয়েছিল, কার্গিল কিন্তু বেসিক্যালি এরকম একটা জায়গা, এই মিডল পোর্শনটায়। জাস্ট এইরকম একটি জায়গায় হচ্ছে কার্গিলের পোর্শন। ঠিক আছে, কারণ কার্গিল হচ্ছে এখন আলাদা একটা ডিস্ট্রিক্ট যেটা লাদাখের মধ্যে পড়ছে। লেয়ার কার্গিল দুটো ডিস্ট্রিক্ট। এবার এখানে যেটা বলার, এইরকম জায়গাতে আগে যেটা ছিল, মানে জম্মু কাশ্মীর ডিভিশন হওয়ার আগের কথা আমি বলছি, যখন জম্মু কাশ্মীর টোটালটা একটা স্টেট ছিল, তখন এইরকম জায়গা জুড়ে এইখানে অবস্থান করছিল পাক অকুপাইড কাশ্মীর। তো এইখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান কাশ্মীর আর পাক অকুপাইড কাশ্মীরের মাঝখানে রয়েছে, এরকম জায়গায় রয়েছে এলওসি। ঠিক আছে, এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে র্যাডক্লিফ লাইন কোথায় আছে। র্যাডক্লিফ লাইন টোটালটাই হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার মাঝখানের বর্ডার লাইন। তার মানে শুরু হচ্ছে গুজরাট থেকে, শেষ হচ্ছে এখন বর্তমানে যদি ধরি তাহলে লাদাখে গিয়ে। এর মাঝখানে এই যে লাইনটা টোটাল দেখতে পাচ্ছ, যে লাইনটা উঠেছে, এটাকে র্যাডক্লিফ লাইন বলা হচ্ছে, যেটা 1947-এ করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর হচ্ছে 24th প্যারালাল। 24th প্যারালাল হচ্ছে পাকিস্তান তার পলিটিক্যাল বাউন্ডারির ম্যাপে তারা একটা বর্ডার লাইন ক্রিয়েট করে দেখায়। এখানে এটাও জানিয়ে রাখি, যখন 2019-এর 31st অক্টোবর ইন্ডিয়ান গভর্নমেন্ট, 31st অক্টোবরও বলা ভুল, এই যে এই ম্যাপটা, যে ম্যাপটা এখন তোমাদের সামনে শো হয়ে আছে, এই ম্যাপটা ইন্ডিয়ান গভর্নমেন্ট লাস্ট আপডেট করে হচ্ছে 5th নভেম্বর 2019। 31st অক্টোবর জম্মু কাশ্মীর লাদাখ ব্রেক হয়, তারপর 5th নভেম্বর 2019-এ অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ম্যাপটা পাবলিশ করে। এবং জানুয়ারি মাসে গিয়ে, মানে 2020 জানুয়ারি মাসে গিয়ে পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু আবার একটা ম্যাপ পাবলিশ করে, যেখানে পাকিস্তান ক্লেম করে, আমি তো এখানে এক্স্যাক্টলি সেই জায়গাটাকে মার্ক করতে পারবো না, তাও বলে রাখি, লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, ইভেন গুজরাট, এই পুরো পোর্শনটার মধ্যে বেশ কিছু অঞ্চলকে নিয়ে নিয়ে তারা পাকিস্তান একটা বাউন্ডারি লাইন ক্লেম করে, যে হ্যাঁ এইরকম এই পোর্শনটা হচ্ছে পাকিস্তানের আন্ডারে। তো এটা শুধুমাত্র ভারত পাকিস্তান বলে হচ্ছে তা নয়, পৃথিবীর যে কোনো প্রতিবেশী দেশের জায়গা তার নিজের বলে
কিছু কিছু জায়গাকে দাবি করে, হ্যাঁ, তার লাগোয়া কিছু সংলগ্ন অঞ্চলকে। তো সেক্ষেত্রে এই যে পার্টটা, এটা কিন্তু পাকিস্তান ক্লেমস বলা হয়। তবে ব্যাপারটা হয় এরকমই যে পাকিস্তান দাবি করছে এইরকম একটা বর্ডার লাইন। আরেকটা বলা থাকে কি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট দাবি করছে আরেকটা বর্ডার লাইন। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে কি 24th প্যারালালটা যেটা পাকিস্তান ক্লেমস করছে, সেটা হচ্ছে এই পলিটিক্যাল বাউন্ডারি এইটাকে ধরে পাকিস্তান একটা ক্লেম করছে, যেটা পাকিস্তানের দিক থেকে দাবি করা হচ্ছে যেটাই অফিসিয়াল বর্ডার লাইন, যেটা 28th প্যারালাল নামে ওরা নামকরণ করেছে। যেহেতু ভারত পাকিস্তানের মাঝে আছে, তাই আমাদের এটা খেয়াল রাখতে হবে। চলে আসছি পরেরটাতে, নেক্সট হচ্ছে 28th প্যারালাল। এটা বলা হচ্ছে এলওসির হওয়ার আগে, মানে যখন লাইন অফ কন্ট্রোল ক্রিয়েট করা হয়, সেইটা হওয়ারও আগে যখন কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়, তখন এই জায়গা বরাবর একটা বর্ডার লাইন ক্রিয়েট করা হয়, মানে জম্মু কাশ্মীর আর পাকিস্তানের মাঝখানে, যে বর্ডার লাইনের নামকরণ করা হয় 28th প্যারালাল। এটা এক প্রকার বলতে পারো ভারতের দিক থেকেও দাবি করা হয় এই 28th প্যারালালের কথাটা। এবং লেটেস্ট যেটা বর্ডার লাইন, সেটা হচ্ছে এলওসি, যেটা 1999 এ ক্রিয়েট করা হয়েছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? পরের পোর্শনে যাচ্ছি তাহলে। এবার আমাকে তোমরা বলো যে গত ক্লাসে 24 শেষে, হ্যাঁ, কোনটা 24th? মানে যেটা ওই গুজরাট এবং মানে রাজস্থান এই জায়গাটাকে হ্যাঁ নিয়ে হ্যাঁ হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, 24। এটা আচ্ছা আচ্ছা 24। ঠিক ঠিক আছে আছে। স্যার। আচ্ছা, এবার আমাকে তোমরা বলবে যে গত ক্লাসের শেষে আমি ঠিক কোন জায়গাটায় শেষ করেছিলাম। আর আমি শেষে মোটামুটি বলে রাখি যে এই টপিক গুলোকে একটু আমাকে বলে দিন। তো সেরকম কিছু টপিক তোমরা নোট ডাউন করে রেখেছিলে কিনা? মানে কি কি নোট ডাউন করে রেখেছিলে আমাকে সেটা বলো, আমি সেখান থেকে শুরু করবো। স্যার ওই জিওগ্রাফিক্যাল ফেজের মানে তিনটে ওই বলেছিলেন যে মানে ইওসিন, মায়োসিন আর পোস্ট প্লায়োসিন। হুম, ঠিক আছে, এই তিনটে জিওলজিক্যাল ফেজ অব্দি বলে আমি শেষ করেছিলাম ক্লাস, তাই তো? হ্যাঁ স্যার, আর আপনি বলেছিলেন যে থিওরি অফ অরিজিন অফ হিমালয়াটা আজকে করাবেন। হুম হুম, এটা বলে দিয়েছিলাম। আর কিছু বলা হয়েছিল? আর কিছু বলা হয়নি, ঠিক আছে, চলো। আচ্ছা, আমি অরিজিন অফ হিমালয়াটা স্যার বলবো। হ্যাঁ, বলো বলো। স্যার বলছি আগের দিনের ক্লাসটা তো গুগল মিটে হয়েছিল আর আমি অ্যাবসেন্ট ছিলাম। আপনি যদি একটু আত্রেই বলছো? শর্টে যদি বলেন। হ্যাঁ স্যার। আত্রেই, তোমাকে একটা ক্লাস নোট পাঠিয়েছিলাম, সেটা কি একবার সেটা নোট ডাউন করা হয়ে গেছে আশা করি, নাকি? হ্যাঁ 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 স্যার, নোট ডাউন করা হয়ে গেছে। ওই ভূ আচ্ছা, প্রকৃতির ব্যাপারটাই বলছি, মানে ফিজিওগ্রাফি যেটা ডিভিশন ইন্ডিয়ার, ওটা যদি হ্যাঁ একটু হ্যাঁ, শর্টে বলে দিতেন খুব ভালো হতো একবার। বুঝতে পেরেছি আমি তোমার কথাটা। এবার ওখানে ভূপ্রকৃতির মধ্যে তুমি যে দুখানা ভাগ দেখেছো, ওই দুটো ভাগ নিয়ে কনফিউজ নাকি? যে 5টা 7টা সেটা বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, শর্টেই বলে দিচ্ছি, একটু ঝটপট বুঝে নাও। সেটা হচ্ছে যে ভূপ্রকৃতির যে ভাগটা আছে না, সেই ভাগটা হচ্ছে প্রাচীন ভৌগোলিক আর আধুনিক ভৌগোলিকদের একটা গল্প। মানে আগেকার দিনের ভৌগোলিকেরা তারা দাবি করত, মানে তারা বলতো যে না, ভারতের ভূপ্রকৃতিকে মোটামুটি ভাবে 7টি ভাগে ভাগ করা যায়। আবার কোনো ভৌগোলিক তো 8টা ভাগেও ভাগ করেছে। তো ওখানে যে 7টা ভাগের নাম নোট করা আছে, ওই হচ্ছে ওই 7টি ভাগ। মানে প্রাচীন ভৌগোলিকদের মতানুযায়ী। এখন বর্তমান ভৌগোলিকেরা বলছে যে না, ভারতের ভূপ্রকৃতিকে আমরা 7টা নয়, টোটাল 5টা ভাগে ভাগ করতে পারি। তো সেই 5টা ভাগের ভাগগুলো কি কি? এখানে একটু দেখে নাও, এখানে কটা ভাগ দেখা যাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এই হচ্ছে 7টা ভাগের ডিভিশন। এই 7টা ভাগের ডিভিশনের মধ্যে দেখো, একদম ওপরের ব্লু কালার দিয়ে যেটা মার্ক করা আছে, এটা বলা হয়েছে দ্য হিমালয়াস। দেখো, এই ম্যাপটা তো আমি তৈরি করিনি। এই ম্যাপটা গুগল ইমেজ থেকে আমার নেওয়া। তো এখানে যেটা আছে দ্য হিমালয়া, এটাই আমি কিন্তু বলেছিলাম নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। কারণ গত ক্লাসে আমরা অলরেডি নোট করে নিয়েছি যে নর্দার্ন মাউন্টেন রিজিয়নকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিমালয়া, একটা হচ্ছে কারাকোরাম, আর একটা হচ্ছে পূর্বাঞ্চল। তো হিমালয়া এই পোর্শনটা জুড়েই আছে। কারাকোরাম একদম ওপর দিকের এইখানের একটা পার্ট। এই এই বাকি পোর্শনটা পুরোটাই হিমালয়ের মধ্যে পড়ছে, আর এই জায়গাটা পড়ছে নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়নের পোর্শনটা। এইরকম জায়গাতে পড়ছে সেটা।
এরপর যেটা বলা হচ্ছে গ্রেট নর্দার্ন প্লেন, এই যে গ্রিন কালারের যে পোর্শনটা, এটা হচ্ছে গ্রেট নর্দার্ন প্লেন। তুমি একটু প্যারালালি নোটটার দিকে খেয়াল করো, এই গ্রেট নর্দার্ন প্লেনকেই যখন আমরা ৭টা ভাগে দেখেছি, সেখানে আমি নোট করিয়েছি যে রাজস্থানের এই পোর্শনটা হচ্ছে ইন্ডিয়ান ডেজার্টের মধ্যে পড়ছে, মানে গ্রেট নর্দার্ন প্লেনের মধ্যে এইখানের পোর্শনটা হচ্ছে দা ইন্ডিয়ান ডেজার্ট। ঠিক আছে, এই ৭টা ভাগের মধ্যে তাহলে ৩টে ভাগ হলো। এটা হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, এখানে ইন্দাস বেসিন, এখানে গঙ্গা বেসিন, আর এখানে ব্রহ্মপুত্রা ভ্যালি, এটা হচ্ছে ইন্ডিয়ান ডেজার্ট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড। এবার দেখো সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড কোথায় আছে, এই যে ভায়োলেট কালারের, ডার্ক ভায়োলেট কালারের যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। আমি একটু ব্ল্যাক পেন নিয়ে দেখাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডের পার্ট, এই পোর্শনটাকে বোঝানো হচ্ছে। আর এই দিকটাকে বোঝানো হচ্ছে ইস্টার্ন হাইল্যান্ডের পার্ট, এই পোর্শন যেটা এখন মার্ক করছি, এই পোর্শনটা হচ্ছে ইস্টার্ন হাইল্যান্ডের পার্ট। তাহলে সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড এটা একটা পয়েন্ট। তারপরে হচ্ছে সাউদার্ন পেনিনসুলা বা ডেকান প্লেটো, এই পোর্শনটা আরেকটা পার্ট, এটা হচ্ছে সাউদার্ন পেনিনসুলা বা ডেকান প্লেটো। তারপরে হচ্ছে এই দুটো দিকে কোস্টাল প্লেন, এটা হচ্ছে ওয়েস্ট কোস্টাল, এটা হচ্ছে ইস্ট কোস্টাল প্লেন। আর এখানে হচ্ছে আইল্যান্ড, লাক্ষাদ্বীপ আর হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। এই হচ্ছে ৭টা ভাগ। এবার এই ৭টা ভাগকেই যখন দেখা যাচ্ছে যে মডার্ন জিওগ্রাফাররা যখন এই ৭টা ভাগকেই আবার ৫টা ভাগে ভাগ করে আনছে, তখন এটাকে খুব সিম্পল ওয়েতে ডিভাইড করে দিয়েছে। সিম্পল ওয়েতে কিরকম, সেখানে একদম ওপরের যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট সেম টু সেম কিরকম আছে, একটা হচ্ছে এখানে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, এই পয়েন্টটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে গ্রেট নর্দার্ন প্লেন, যেখানে ডেজার্টকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, মানে এই ডেজার্টটাকে আলাদা করে রাখা হয়নি। ৫টা ভাগ যেটা বলছি আধুনিক ভৌগোলিকদের মত অনুযায়ী। এরপর যেটা আছে, এরপর কি ৩ নম্বর যে ভাগটা, ৩ নম্বর ভাগটা কিন্তু আমরা এখানে টোটাল এরিয়াটা দেখতে পাচ্ছি, এই টোটাল এরিয়াটায় এটাকে বলা হচ্ছে পেনিনসুলার প্লেটো, যেখানে সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড এবং সাউদার্ন পেনিনসুলা টোটালটাকে নিয়ে এই ডিভিশনটাকে করা হয়েছে, এই পুরো পার্টটা। বুঝতেই পারছো, এটা হচ্ছে লার্জেস্ট ফিজিওগ্রাফিক ইউনিট, এতটা বড়, এতটা এরিয়া নিয়ে কিন্তু পেনিনসুলার প্লেটো এই পোর্শনটিকে এখানে দেখানো হয়েছে। এটা পুরোটা কিন্তু পেনিনসুলার প্লেটো গেল। তারপরে ৪ আর ৫ সেম টু সেম, এটা হচ্ছে ওয়েস্ট কোস্ট, এটা হচ্ছে ইস্ট কোস্ট, এটা হচ্ছে আইল্যান্ড, এটা হচ্ছে আইল্যান্ড। ঠিক আছে, এই হচ্ছে ৫টা ৭টা ডিভিশনের ভাগ। আমরা ৭খানা ডিভিশন অনুযায়ী জানবো, কারণ আমাদের ইনফরমেশনসটাকে একটু ডিটেইলে স্টাডি করতে হবে। মানে কোথায় কি রয়েছে সেগুলোকে ভাগগুলোকে ভালো করে বুঝে নেব। কিন্তু যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে ভারতের ভূপ্রকৃতিকে কটি ভাগে ভাগ করা যায় এবং সেখানে ৫ এবং ৭ দুটোই অপশন পাও, তাহলে ৫ উত্তর করবে, তাহলেই কারেক্ট হবে। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, এবার আমি চলে আসছি আজকের টপিকে। আজকের টপিকটা আমরা জানবো সেখানে হচ্ছে অরিজিন অফ দ্য হিমালয়া বা অরিজিন অফ দ্য আপলিফমেন্ট অফ হিমালয়া, সেটাকে আমরা একটু জেনে নেবো থিওরির মাধ্যমে। কিন্তু তার আগে আমরা কয়েকটা পয়েন্ট, যেটা আমরা আগের দিন কন্টিনিউয়েশন শুরু করেছিলাম যে হিমালয়া সম্পর্কিত কয়েকটা ফ্যাক্টস নোট করছিলাম, এই জায়গাটা আমরা একটু নোট করে নেব। আরেকটা জিনিস তোমরা একটু দেখে নাও, তোমাদের আগের দিনের নোটের মধ্যে এটা বলা হয়ে গেছিল আশা করি, যে এক্সটেনশন অফ হিমালয়া, মানে হিমালয়া পশ্চিমে কোন পাহাড় পর্বত থেকে শুরু হচ্ছে, পূর্বে কোন পর্বতে হ্যাঁ এসে স্যার। শেষ হয়েছে, এটা বলা হয়ে গেছিল তো? ব্যাস, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। চলো, এবার আমরা পরের পোর্শনে যাব। নেক্সট আমরা যেটা জানবো যে দেখো, হিমালয়া যখন আপলিফটেড হয়েছিল, তখন বলা হচ্ছে হিমালয়ের ২ দিকে আমরা ২ ধরনের স্লোপ দেখতে পাই। কিরকম স্লোপ? যে পয়েন্টটা বলছি, আচ্ছা, যেটা কন্টিনিউয়েশন করছিলাম সেটাই শুরু করা যাক। হিমালয়া যেমন হেডিং করা ছিল, এটা তোমাদের হেডিং করতে হবে না, ওর আন্ডারেই লেখা হবে। এর আন্ডারেই হবে। তো বলা হচ্ছে দ্য স্লোপ অফ দ্য হিমালয়াস টুয়ার্ডস দ্য টিবেট সাইড ইজ কনকেভ অ্যান্ড টুয়ার্ডস ইন্ডিয়ান সাইড ইজ কনভেক্স। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে স্লোপটা কিরকম বা নেচার অফ স্লোপ, দ্য স্লোপ অফ হিমালয়াস
towards Tibet side. আমরা যদি তিব্বতের দিকটা দেখি, towards the Tibet side is concave. And towards the Indian side is convex. এখন প্রশ্ন হচ্ছে এই দুটোর মানে কি, কনকেভ মানে কি আর কনভেক্স মানে কি, পারা যাবে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার, হিমালয়ের একটা দিক থেকে উত্তল একটা অবস্থান, কোনটা উত্তর? এটা হ্যাঁ, যেটা টিবেটের দিকটা একটু নিচের দিকটা করে রয়েছে, মানে একটা কেভ টাইপের, নিচের দিকটা কার্ভ রয়েছে। আর যেটা ইন্ডিয়ার দিকটা একটু ওভাল টাইপের, যদি আমি ইন্ডিয়ার দিকটা করে দেখি একটু ওভাল টাইপের, নিচের ইন্ডিয়ার দিকটা করে একটু বেশি মানে রয়েছে। মানে একটা যদি আমি সার্কেল দেখি সেক্ষেত্রে সার্কেল একদম ওপরের ভাগটা যেরকম থাকে ওই রকম যে জায়গাটা রয়েছে ইন্ডিয়ার দিকটা করে, ওটাকেই বলা হয়েছে। তাহলে কোন দিকটা উত্তল আর কোন দিকটা অবতল বলে মনে হচ্ছে? ভারতের দিকটা না তিব্বতের দিকটা? ভারতের দিকটা উত্তল আর তিব্বতের দিকটা অবতল। তিব্বতের দিকটা অবতল, একদমই তাই। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন এই পর্বতমালাটি গড়ে ওঠে, ব্যাপারটা হয় এরকম, উত্তল অবতল কিভাবে বুঝবো আমরা? উত্তল হচ্ছে এমন একটা দিক যেদিকে আমরা দেখতে পাচ্ছি পর্বতমালাটা এইভাবে নেমে এসেছে, মানে একটু গোলাকার ভাব আছে, মাঝখানটা ফুলে ওঠা। আর অবতল আমরা তাকেই বলবো যেদিকটা এরকম ভাবে নিচের দিকে নেমে গেছে, মানে ঢালটা অত্যন্ত খাড়াই। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে কনভেক্স যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে গিয়ে অবতল প্রকৃতির, যেটা ভারতের দিকে আছে। এই জন্য সেখানে একটা স্টিপ স্লোপ পেয়ে গেছে, স্টিপ স্লোপ বলছি, একটা সুইফট স্লোপ পেয়ে গেছে, যেখান দিয়ে নদীগুলো অত্যন্ত সুন্দরভাবে নেমে আসতে পারে। যেদিকটা খাড়া ঢাল সেদিকে বিশেষ নদী গড়ে ওঠেনি। দেখবে আমাদের হিমালয় থেকে দক্ষিণ দিকে প্রচুর নদী প্রবাহিত হয়েছে ভারতের মধ্যে দিয়ে। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হিমালয় পর্বত ভারতের দিকটা অবতল প্রকৃতির, আর তিব্বতের দিকটা অত্যন্ত খাড়া ঢাল বিশিষ্ট। এই মানে ভারতের দিকটা হচ্ছে উত্তল প্রকৃতির, আর তিব্বতের দিকটা অত্যন্ত খাড়া ঢাল বিশিষ্ট অবতল প্রকৃতির, মানে নিচু হয়ে খাড়া ঢাল একটা স্টিপ স্লোপ ক্রিয়েট করে রয়েছে। যে কারণের জন্য হিমালয়াকে ন্যাচারাল বাউন্ডারি বলা হয়। ভারত এবং চীন সীমান্ত বরাবর একটা ন্যাচারাল বাউন্ডারি বলা হয়, যেটা যদিও বা নেপালেও রয়েছে, ভুটানেও রয়েছে। ন্যাচারাল বাউন্ডারি বলা হয় এই কারণের জন্য, কারণ ওই দিকটা অত্যন্ত দুর্গম প্রকৃতির একটা অবস্থা তৈরি হয়ে আছে। ঠিক আছে, এবারে চলে আসছি আমরা পরের পয়েন্টে। নেক্সট যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ভারতের মধ্যে হিমালয়ের আয়তন কত? তাহলে এরিয়া কত? এরিয়া অফ হিমালয়া কতটা এরিয়া রয়েছে? তো এরিয়া অফ হিমালয়া, হিমালয় রেঞ্জের যে এরিয়াটা, সেটা বলা হচ্ছে, এক্সাক্ট এরিয়াটা আমি বলছি তোমাদেরকে, 612,021 স্কোয়ার কিলোমিটার। 612,021 স্কোয়ার কিলোমিটার। এবং এখানে বলা হচ্ছে যে টোটাল ল্যান্ড এরিয়ার রেসপেক্টে যদি আমরা দেখি, ওয়ার্ল্ডস ল্যান্ড এরিয়া, ওয়ার্ল্ডস ল্যান্ড এরিয়ার রেসপেক্টে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে 0.4%। এতটা এরিয়া কিন্তু হিমালয় পর্বতমালা পৃথিবীর মোট স্থলভাগের মধ্যে দখল করে রয়েছে, 0.4%। চলে আসছি পরের পয়েন্টে। নেক্সট আমরা যেটা জানতে চাইবো, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা পৃথিবীতে কটি দেশের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে, মানে কতগুলো কান্ট্রির ওপর দিয়ে হিমালয় ক্রস করেছে? তাহলে উত্তর কি হবে? পারা যাবে? চেষ্টা করতে পারো, একটু কাউন্ট করে নাও হাতে। স্যার চারটে। চারটে মনে হচ্ছে, তাই তো? চারটে কি কি? মানে ইন্ডিয়া, চায়না বা নেপাল। ইন্ডিয়া, চায়না, নেপাল, আর স্যার 8টা। ভুটান। 8টা মনে হচ্ছে। আচ্ছা, 8টা কি কি হবে? স্যার পাকিস্তান, হুম,
আফগানিস্তান, হুম চায়না, হুম নেপাল, হুম ভুটান, হুম মায়ানমার, হুম তিবেত, হুম কটা হলো? আটটা বলেছে ভুলে গেলাম সব। সম্ভবত। হ্যাঁ স্যার। স্যার টিবেটটা তো চায়নার মধ্যেই পড়ছে, আর মায়ানমারের দিকটাকে তো আরাকান ইয়ামা এটা মানে বলা হয় মেবি। হুম তাহলে কটা হলো ফাইনালি? এই দুটোকে যদি আমি বাদ চৌদ্দ দিয়ে দিই, স্যার 6টা। টোটাল হচ্ছে 6টা। হিমালয়া পাসেস থ্রু 6 কান্ট্রিজ। হ্যাঁ, কোনটা কোনটা একটু নোট করে নেওয়া যাক। দেখো, আমি একটা সাইট থেকে আসছি। পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, নেপাল, চায়না, ভুটান। কটা হলো? 6টা। এই 6টা দেশের মধ্যে দিয়ে কিন্তু হিমালয়া ক্রস করেছে। এবার এখানে একটা বিতর্ক আছে যে স্যার আফগানিস্তান কি হবে আদৌ? আফগানিস্তান কি পড়বে? তো ট্রান্স হিমালয়ের একটা পার্ট কিছুটা পোরশন আফগানিস্তানের মধ্যেও পড়ছে। সেই জায়গাটাকে টাচ করছে। সেইজন্য এখানে আফগানিস্তান আসবে ভৌগোলিক সীমারেখা অনুযায়ী। আর পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, চায়না, ভুটান এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এগুলো পড়ছে ওই পোরশনটার মধ্যে। সেজন্য হিমালয়া কিন্তু এই 6টা দেশের মধ্যে দিয়ে ক্রস করেছে। চলে আসছি পরের পয়েন্টে। নেক্সট আমরা নোট করব হিমালয়া ভারতের কতগুলি রাজ্যের ওপর দিয়ে ক্রস করেছে বা কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর দিয়ে গেছে। তাহলে কি হবে? দ্য ইন্ডিয়ান হিমালয়া যদি আমরা ধরি, দ্য ইন্ডিয়ান হিমালয়া passes through, কি হবে? স্যার এটাও 6টা মনে হচ্ছে। এটাও 6টা মনে হচ্ছে, তাই তো? তা 6টা কি কি চেষ্টা করা যাক। কি হ্যাঁ, কি হবে যদি বলো? মানে ইউটি ধরি তাহলে তো লাদাখ, কাশ্মীর, তারপরে হিমাচল। হাতে কাউন্ট করে আহ, করে বলো কিন্তু। লাদাখ কাশ্মীর দুটো বলেছো, হিমাচল হচ্ছে, এবার স্টেট শুরু হচ্ছে। হিমাচল বলো, হিমাচল। হ্যাঁ, হিমাচল 3 নম্বরে, তারপরে রয়েছে উত্তরাখণ্ড। হুম হ্যাঁ, তারপরে রয়েছে আমার সিকিম। হুম আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলও হবে, ওয়েস্ট বেঙ্গলও হবে, তাহলে 7টা হবে। ওয়েস্ট বেঙ্গল আর ওদিকে অরুণাচল প্রদেশ। ওদিকে অরুণাচল প্রদেশ, তাই তো? তাহলে 7টা হলো সব মিলিয়ে। আর হ্যাঁ, কেউ আর কেউ হ্যাঁ স্যার। আর কেউ ট্রাই করো। কি হবে? কোন কোন স্টেট হবে? ইন্ডিয়ার ম্যাপটা বার করে দিলে সুবিধা হবে। দেখো, স্যার বিহার ইউপি হবে না স্যার? বিহার ইউপি একদমই হবে না, কোনোভাবে স্যার হবে না। স্যার বলছি আন্দামান নিকোবর হবে না স্যার? আন্দামান নিকোবর না 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 না। কেন স্যার? এখানে একটা কথা আন্দামান আমি বলে দিচ্ছি। তোমার কেন মানে বলে তুমি কি বলতে যাবে আমি বুঝতে পেরেছি। শুনে রাখো, আমি আগের দিনও পাঞ্জাবটা? বলেছিলাম। হ্যাঁ, পাঞ্জাব আসবে। আমি বলেছিলাম কি যে হিমালয়া কিন্তু হিমালয়া বলতে যেটা আমরা 2500 কিলোমিটার লেন্থ হিসেবে মেন হিমালয়ান পোর্শনটা ধরি, সেটা কিন্তু তোমাদেরকে এই এক্সটেনশনটাকে ফলো করেই এগোতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। এই শুরু হচ্ছে নাঙ্গা থেকে নামচা বারোয়া পর্যন্ত, এই এরিয়াটাকেই হিমালয়া হিসেবে ধরবে। এরপর এখান থেকে যেই সিনটেক্সিয়াল বেল্ট নিয়ে নেমে গেল, তারপর থেকে তাকে আর হিমালয়া হিসেবে কোনো জিওগ্রাফার ফলো করেনি। কিন্তু এটাও ঠিক যে আরাকানামা ইজ অ্যান এক্সটেনশন পার্ট অফ হিমালয়া, এটা আবার সব জিওগ্রাফাররা বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে এসে রেঞ্জের নামটা পাল্টে যাচ্ছে বলে সেইখান থেকে হয়তো তাকে আর আলাদা করে হিমালয়ান সেকশনের মধ্যে রাখা হয়নি। এবার যেহেতু জিওগ্রাফাররা রাখেনি, সেহেতু আমরা জোর করে তো মনে রাখতে পারি না বা সেগুলোকে আমরা ধরতে পারি না, আমরা ওগুলোকে ধরবো না। বলতে পারলাম লজিকটা? এই জিনিসটা খেয়াল রাখবে। কিছু কিছু জিনিস এটা ঠিকই
আরাকান আমা তো হিমালয়ের এক্সটেনশন পার্ট বলা হচ্ছে, তাহলে ওগুলো আমরা ধরবো, কেন ধরবো না? সেটা যদি ধরতেই যাই তাহলে আমি নাগাল্যান্ডকেও ধরবো, কারণ নাগাল্যান্ডের পর থেকে সেটা মায়ানমারে প্রবেশ করেছে, তারপরে এই রেঞ্জটা সোজা নেমে গেছে নিচের দিকে, কিন্তু ধরা যাবে না, কোনো জিওগ্রাফির বইয়ে পাবে না ওই স্টেট গুলোকেও ইনক্লুড করছে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? দেখো এবার বলো কটা স্টেট হবে, কটা স্টেট আর কটা ইউটিস হবে? ম্যাপ সামনে খোলা রয়েছে, দেখে বলো। লাদাখ হবে স্যার, লাদাখ হবে, আর হিমাচল প্রদেশ হবে, উত্তরাখণ্ড। ছটা স্টেট, দুটো ইউটি। 6টা স্টেট 2টো ইউটি? হ্যাঁ স্যার। তোমাদের জানিয়ে রাখি, স্টেট গুলোর নাম লেখা যাক, লিখে ফেলো। কতগুলো স্টেট হচ্ছে? আচ্ছা, ইউটি তো 2টো হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, জম্মু কাশ্মীর আর লাদাখ। আগে লিখে ফেলো 2 ইউনিয়ন টেরিটরিজ, জম্মু কাশ্মীর আর লাদাখ। তারপর স্টেটে যাচ্ছি, স্টেট কি কি হবে দেখো। পাঞ্জাব হিমালয়া বলে একটা পার্ট পড়ে, যেটা পাঞ্জাব এন্ড হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে। পাঞ্জাবের মধ্যে খুব সামান্য, এই যে জম্মু কাশ্মীরের বেলটা ধরে এইভাবে যে নেমে আসছে, এই জায়গাটা টাচ হয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে উত্তরাখণ্ড হয়ে এই হিমালয়া যাচ্ছে, এইভাবে হিমালয়া ক্রস করছে। তো তাহলে কি হচ্ছে? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তিনটে হলো। সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ। তাহলে টোটাল কটা হলো? এখানে 3টে আর এখানে 4টে, তাহলে টোটাল 7টা। 7টা স্টেট, 2টো ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? তাহলে কি কি হচ্ছে নোট করে নাও। ইউনিয়ন টেরিটরি অলরেডি নোট করা হয়ে গেছে তোমাদের। 7টা স্টেটের মধ্যে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ। কারণ আসামের এই যে নর্দার্ন পার্টটা, এইভাবে যে হিমালয়ের পোর্শনটা গেছে, গিয়ে আসামের এই নর্দার্ন পার্টটাকে টাচ করে এইভাবে কিন্তু হিমালয়ার পার্টটা অগ্রসর হয়েছে, ঠিক আছে? তো এই স্টেট গুলোর মধ্যে আসামও ইনক্লুডেড হবে। বোঝাতে পারলাম? নোট করা হয়ে গেছে, আমি পরের পয়েন্টে যাচ্ছি। নেক্সট আমরা যেটা দেখবো যে হিমালয়া আপলিফটেড এর ব্যাপারটায় পরে আসছি। নেক্সট হচ্ছে হিমালয়াকে আমরা কি বলে থাকি, আমরা আগের দিনও দেখেছিলাম ইয়াংগেস্ট ফোল্ডেড মাউন্টেন, তাই তো? মানে নবীন ভঙ্গিল পর্বত। তো এখানে আমার একটা কথা বলার আছে যে হিমালয় তো নবীন ভঙ্গিল পর্বত, তার মানে হিমালয় এখনো হাইলি অ্যাক্টিভ জোনের মধ্যে পড়ছে। জিওগ্রাফাররা বলছে যে আমাদের ভারতকে যদি আমরা সিসমিক জোনে ডিভাইড করি, তার মানে হিমালয় হচ্ছে হাই সিসমিক জোনের আন্ডারে পড়ে। হাই সিসমিক জোন মানে অতীব তীব্র ভূমিকম্প প্রবণ অঞ্চল, মানে যেখানে তীব্র ভূমিকম্প ঘটে সেই জায়গাটা। এখন প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্প ঘটে, সেটা আমি একটু বাদে আসছি। কিন্তু যেহেতু এখানে অ্যাক্টিভ জোনের মধ্যে রয়েছে হিমালয়া, তো হিমালয়া কেন এখানে ইয়াংগেস্ট ফোল্ডেড মাউন্টেন বলা হয়? কারণ হিমালয়ার হাইট আস্তে 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 বাড়ছে। তো এখন প্রশ্ন যদি এরকম করা হয় তোমাদেরকে যে হিমালয়া প্রতি বছর কত করে তার উচ্চতা বাড়ছে, তাহলে কি হবে উত্তর? হিমালয়ের উচ্চতা প্রতি বছর কতটা করে বাড়ছে? নোট করা যাক। Himalaya still gaining height at a rate of 5 millimeter per year. তোমরা এটাও জানো নিশ্চয়ই যে এখন হিমালয়ের যেটা হাইয়েস্ট পিক, তার নামটা কি? হিমালয়ের হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট, তার height বেড়েছে। একদমই, কতটা কত বেড়েছে হয়েছে? বলতে ওটা মানে পয়েন্ট সামথিং, কিন্তু মনে নেই এক্সাক্ট। কার মনে আছে? হাইয়েস্ট পিক অফ হিমালয়া, মাউন্ট এভারেস্ট। বলো বলো। 86 সেন্টিমিটার। 86 সেন্টিমিটার না 86? ব্যাপারটা হচ্ছে মাউন্ট এভারেস্টের হাইট হচ্ছে, হ্যাঁ, 0.86 মিটার। 0.86 মিটার। আগে 8848 ছিল, এখন পরে এই 0.86 টা যুক্ত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এটা হয়ে গেল হাইয়েস্ট পিক অফ হিমালয়া, খুব ভালো কথা। যদি বলা হয় সেকেন্ড হাইয়েস্ট পিক অফ হিমালয়া,
সেকেন্ড হাইয়েস্ট পিক স্যার কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, ভেরি গুড। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। হাইট কত? 8598 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পিক অফ হিমালয়। হ্যাঁ বলো বলো বলো। বলছি হিমালয়ের যে মানে হাইটটা বললেন যে মানে এভরি ইয়ার 5 মিলিমিটার করে বাড়ছে, এটা এমনি এরকম মানে স্ট্যাটিক এরকমই বাড়বে, মানে এরকমই মানে এর কি কারণ যে প্রত্যেক বছর একই হাইট বাড়বে এরকম তো কোনো কথা নেই। না 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 না, একদমই নয়। এটা ইন অ্যান অ্যাভারেজ হাইট, যে 5 মিলিমিটার করে একটা রেট বার করা হয়েছে। এটা বেশ অনেকগুলো আচ্ছা বছরের একটা ওয়েল ক্যালকুলেটেড পয়েন্ট, সেটার উপরে বেস করে একটা অ্যাভারেজ হাইট ধরা হয়েছে যে 5 মিলিমিটার। এমন তো কখনো সম্ভব না, এটা তো আর মেশিনের মাধ্যমে হচ্ছে না যে একদম ফিক্সড থাকবে। কিন্তু এটা ইন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে যে প্রতি বছর 5 মিলিমিটার করে এই হাইটের রেটটা রয়েছে। ওই জন্যই তো রেট বলা হয়েছে যে বৃদ্ধির হারটা হচ্ছে এরকম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা কথা, হিমালয়াকে তো ভালো কথা, হিমালয়ের হাইয়েস্ট পিক এর নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ইট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন দ্য ওয়ার্ল্ড, এটাও তাই। কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর মধ্যে কততম স্থানে আছে? এটা পৃথিবীর থার্ড মধ্যে পজিশন, থার্ড ভেরি গুড, থার্ড। এটা আছে থার্ডে। আমি এই প্রশ্নটা কেন এলাম, থার্ড এইটা পজিশন। এলাম এই কারণের জন্যই, সেকেন্ডে কি আছে তাহলে? এ তো ফার্স্ট, আর এটা হচ্ছে থার্ড। সেকেন্ডে কি আছে? কেটু আছে কেটু আছে। হ্যাঁ, কেটু স্যার। বলো। কেটু আছে ঠিকই, কেটু বা গডউইন অস্টিন, সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে কেটু বা গডউইন অস্টিন। ঠিক আছে, এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। কিন্তু এক্ষুনি দেখো, তোমাদের যখন জিজ্ঞাসা করলাম যে সেকেন্ড হাইয়েস্ট পিক অফ হিমালয়া, সেখানে কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘায় উত্তর পেয়েছি, কেটু আমি কিন্তু এখানে উত্তর পাইনি। কিন্তু বেশ কিছু জায়গায় বা বেশ কিছু বইয়ে এই জায়গাটা নিয়ে একটা দারুণ কনফিউশন আছে। কনফিউশনটা কিরকম, যে কারাকোরাম ইজ আ পার্ট অফ দ্য হিমালয়। তাহলে কারাকোরাম যদি হিমালয়ের একটা পার্ট হয়, তাহলে কারাকোরামের যেটা হাইয়েস্ট পিক কেটু বা গডউইন অস্টিন, সেটা তাহলে হিমালয়ের সেকেন্ড হাইয়েস্ট পিক হওয়া উচিত, কারণ অ্যাকর্ডিং টু হাইট। কারণ গডউইন অস্টিনের হাইট হচ্ছে 8611, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা 8598, আর কেটুর হাইট হচ্ছে 8611 মিটার। তাহলে এই হাইটটা অনেকটা বেশি, ওই জন্য এটা সেকেন্ড হাইয়েস্ট পিকের মর্যাদা পেয়েছে। কিন্তু যখন দেখবে যে কোনো বইয়ে সেকেন্ড হাইয়েস্ট পিক অফ হিমালয়া বলা হয়, তখন কিন্তু কেটুর নাম কোনো জায়গায়, কোনো বই, কোনো ইন্টারনেটেও পাবে না। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেই সেকেন্ড হাইয়েস্ট পিক অফ হিমালয়া হিসেবে ধরা হচ্ছে। কিন্তু বইগুলোতে একটা অদ্ভুত রকমের ভুল দেওয়া আছে যে কারাকোরাম ইজ আ পার্ট অফ দ্য হিমালয়া। তো ওটা নয়, কারাকোরাম পুরোপুরি আলাদা। পামির নট যেটা আছে, পামির নট থেকে এরকম ভাবে অনেকগুলো রেঞ্জ চারিদিকে ছড়িয়ে বেরিয়ে গেছে আর কি। তার মধ্যে এরকম ভাবে আছে হিন্দু কুশ, যেটা পাকিস্তানে আছে। এরকম ভাবে আছে হিমালয়া। এর ওপর দিয়ে এরকম ভাবে রয়েছে কারাকোরাম। তার উপর দিয়ে রয়েছে আলতিনতাক, আনাতোলিয়ান। এরকম ভাবে এটা হচ্ছে পামির নট, পামির গ্রন্থি বা পামির প্লেটো, যেটাকে রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। সেখান থেকে চারিদিকে এরকম ভাবে অনেকগুলো পর্বতমালা গেছে। এই জন্যই এটাকে এই পর্বতমালার বলতে পারো মোড়, মানে একটা কেন্দ্র, সেটা বলা হয়। ওই জন্য একে নট হিসেবে ডিনোট করা হয়, KNOT, নট হিসেবে ডিনোট করা হয়। এই থেকে পামির নট কথাটা এসেছে। তো এই প্রসঙ্গগুলো এই কারণেই বললাম, কারণ পরে বিতর্কগুলো আসবে। তার জন্য আমরা গোড়া থেকেই জিনিসটাকে জেনে নিই, যে আমাদের মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে যে কারাকোরাম ইজ আ পার্ট অফ দ্য হিমালয়। ঠিক আছে, সেটা যেন না থাকে, সেই জন্যই আমি এতগুলো কথা বললাম। চলে আসছি পরের পয়েন্টে। নেক্সট আমরা যেটা দেখবো, এর মধ্যে থেকে আর ছোট ছোট কয়েকটা কথা বলার আছে যেগুলো তোমরাও জানো, যে হিমালয়াকে হিন্দু রিলিজিয়ান অনুযায়ী একটা নামে ডাকা হয়, সেটা কি? হিমালয়াকে হিন্দু রিলিজিয়ান অনুযায়ী একটা নামে ডাকা হয়, সেটা কি? পয়েন্টটা বলছি, লাইনটা ঝটপট লেখো। হিমালয়া হিমালয়াস গো বাই দ্য নেম গিরিরাজ। হিমালয়াস গো বাই দ্য নেম গিরিরাজ in Hindu religion. নেক্সট পয়েন্ট কি হচ্ছে, নেপালিরা মাউন্ট এভারেস্টকে কি বলে? এটা পারা উচিত।
আচ্ছা চমলাংমা। নেপালিজরা বলে চোমলাংবা। ঠিক করে বলো। স্যার সাগর মাথা। হ্যাঁ, সাগর মাথা। নেপালিজ পিপল কল মাউন্ট এভারেস্ট। by the name সাগর মাথা। ঠিক আছে, চলো পরের পয়েন্ট। নেক্সট আমরা জানবো টিবেটানরা কি বলে মাউন্ট এভারেস্টকে। আচ্ছা চমলাংমা। Tibetans called Mount Everest. as কি বলা হয় চোমলাংমা। এগুলো এমনই প্রশ্ন, এগুলো ডাইরেক্ট কোশ্চেন হিসেবে তোমরা পেতে পারো পরীক্ষায়। চোমলাংমা মানেটা কি? সাগর মাথা তো বুঝতে পারছি, সেটা বলা হচ্ছে গডেস অফ দ্য ইউনিভার্স। কিন্তু চোমলাংমা মানেটা কি? চোমলাংমা মানে হচ্ছে কুইন্স অফ মাউন্টেন। কুইন্স অফ মাউন্টেন। চোমলাংমা মানে হচ্ছে কুইন্স অফ মাউন্টেন। চলে আসছি পরেরটাতে। মাউন্ট এভারেস্ট নামকরণ করার আগে এই পিকের নাম কি ছিল? মাউন্ট এভারেস্ট নাম করার আগে এই পিকের নাম কি ছিল? কি হবে? মাউন্ট এভারেস্ট প্রিভিয়াসলি নোন অ্যাজ কি হবে? পিক 15। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট previously known as Peak 15। এইভাবে নামকরণ ছিল, পিক 15। ঠিক আছে, কারণ তখন সারা এশিয়া জুড়ে এরকম মেন মেন পিক গুলোকে সিরিয়ালে একটা নাম্বারাইজ করা হয়েছিল। এক্ষেত্রে মাউন্ট এভারেস্টের সিরিয়াল নাম্বার পড়েছিল 15। পরবর্তীকালে গিয়ে আমরা জানি যে স্যার জর্জ এভারেস্ট, যিনি হচ্ছেন ইন্ডিয়ান সার্ভেয়ার জেনারেল ছিলেন, ভারতে প্রায় 13 বছর তিনি সার্ভেয়ার জেনারেল ছিলেন, ব্রিটিশ আর্মি অফিসার ছিলেন তিনি। তো তার নামানুসারে পরবর্তীকালে এই নামকরণটা করা হয় মাউন্ট এভারেস্ট। এগুলো আমাদের জানা আছে, এগুলো জেনারেল নলেজেরই পোর্শন। এরপর আমরা যে পোর্শনটা দেখব সেটা হচ্ছে যে হিমালয়া পর্বতমালার যে অরিজিনটা, আমরা সেটাই চলে যাচ্ছি। জেনারেল ফ্যাক্টস মোটামুটি ভাবে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা দেখবো যে অরিজিন অফ হিমালয়। ঠিক আছে, তো কিভাবে হিমালয়া অরিজিন হয়েছিল এই পোর্শনটা আগের দিন বলে রেখেছিলাম, আজকে বলবো। এটা বোঝার বিষয় আছে, নোট করার অতটা নেই। বোঝাতে বোঝাতে যেটা লেখাবো সেটা নোট করে নিই। অরিজিন অফ হিমালয়। দেখো, হিমালয়ের অরিজিনের উপরে বেস করে যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের এখানে দেখে নিতে হবে যে হিমালয় পর্বতমালার অরিজিনের জন্য কতগুলো থিওরি আছে। তাহলে আমরা থিওরিতে যাচ্ছি। তাহলে বলা হচ্ছে থিওরি আছে দুটো। প্রথম থিওরি, যেটা সবার আগে তৈরি হয়েছিল হিমালয় অরিজিনের ক্ষেত্রে, বেশ কিছু সায়েন্টিস্টরা এই হিমালয়ের অরিজিন নিয়ে সেই সময় গবেষণা করে, এবং গবেষণার ফলস্বরূপ প্রথম যে থিওরিটা চলে আসে তার নাম হচ্ছে জিও সিনক্লাইন থিওরি। যাকে বাংলায় বলা হয় মহীখাত তত্ত্ব। তার মানে যেটা দাঁড়ালো, জিও সিনক্লাইন মানে হচ্ছে মহীখাত। এখন প্রশ্ন হচ্ছে মহীখাতটা কি, সেটা তো জানতে লাগবে। মহীখাত হচ্ছে দুদিকে দুটো স্থলভাগ,
দুটো স্থলভাগের মাঝখানে অবনমিত একটি স্থান, যেটা বিশাল বড় সরা বা গামলার মতো দেখতে লাগে। দুদিকে দুটো ল্যান্ড কন্টিনেন্ট, ধরে নিলাম এটা একটা ল্যান্ড কন্টিনেন্ট, এই পোর্শনটা, আর এটাও একটা ল্যান্ড কন্টিনেন্ট। এই দুটোর মাঝখানে অবস্থানকারী এমন একটি অঞ্চল যাকে আমরা জিওসিনক্লাইন বলছি। তার মানে এটা হচ্ছে জিওসিনক্লাইন। এই থিওরিটা প্রথম কে দিয়েছিলেন? তাহলে বলা হচ্ছে এর যে প্রোফাউন্ডার, 1925-এ তিনি তার তত্ত্বটি দিয়েছিলেন। বিজ্ঞানীর নাম হচ্ছে কোবার, সায়েন্টিস্ট কোবার। তার মানে পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে যে অরিজিন অফ হিমালয়া, সেটার ফার্স্ট থিওরি কি ছিল? জিওসিনক্লাইন থিওরি। কে বলেছিলেন? বিজ্ঞানী কোবার। কত সালে দিয়েছিলেন? 1925। এত অব্দি ক্লিয়ার। এবার চলে আসছি থিওরিতে কি বলা হয়েছিল। থিওরিতে কোবার বলেছিলেন যে পৃথিবীতে অবস্থানকারী দুদিকে দুটো স্থলভাগ, মাঝখানে বসে যাওয়া একটি অংশ, যেটা হয়ে গেল জলভাগ, কারণ নিচু অংশতেই সাধারণত সমুদ্র বা জলরাশি জমা হতে থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যে জায়গাটা নিচু, সেই জায়গায় কি হচ্ছে, এই যে দুদিকের যে ল্যান্ড কন্টিনেন্ট, এই দুদিকের ল্যান্ড কন্টিনেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নদী উৎপত্তি লাভ করেছে, এবং নদীগুলো এসে এই অঞ্চলে কিন্তু, বা এই নিচু জায়গায়, যেটা অগভীর সমুদ্র, তার তলায় মহীখাতের মধ্যে যে অগভীর সমুদ্র গড়ে উঠলো, যাকে আমরা টেথিস সি বলে থাকি, এই টেথিস সিতে প্রচুর পরিমাণে নদী এনে পলি জমা করতে শুরু করলো। খুব ভালো কথা। এই অঞ্চল বরাবর আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পলিস্তর পড়া শুরু হলো এই জায়গা বরাবর। এবার যত পলিস্তরের চাপ তৈরি হলো, তত দেখা গেল যে এই জিওসিনক্লাইন অত্যাধিক পলির চাপে আস্তে 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 নিচু হয়ে বসতে শুরু করলো। এবার আমরা যদি আমাদের হাতের চেটোটাকে দেখি, এবং যদি হাতটাকে মুঠো করতে যাই হাতের চেটোটা সামনে রেখে, তাহলে দেখবো যে হাতের মাঝখানের যে গাঁটগুলো রয়েছে সেই জায়গাটা নিচের দিকে ঢুকে যাচ্ছে, এবং হাতের দুই প্রান্ত মানে আঙুল আর হাতের যে কবজির অংশটা, সেটা আমাদের কাছাকাছি চলে আসছে। এখানের ঘটনাটা ঠিক তাই। বলা হচ্ছে টেথিস মহীখাতের গভীরতা আস্তে আস্তে যখন বাড়তে শুরু করলো, এই পলির চাপে যখন সেটা বসতে শুরু করলো, তখন দুই দিকের দুটো স্থলভাগ পরস্পরের দিকে এগোতে শুরু করলো। মানে দুদিকে দুটো ল্যান্ড কন্টিনেন্ট পরস্পরের দিকে এগোতে শুরু করলো, এবং এই দুটো ল্যান্ড কন্টিনেন্টের দুটো আলাদা আলাদা নাম ছিল। যেটা নর্দার্ন সাইডে ছিল, সেই নর্দার্ন সাইডের নাম ছিল আঙ্গারা ল্যান্ড, আর যেটা সাউদার্ন সাইডে ছিল তার নাম ছিল গন্ডোওয়ানা ল্যান্ড। এবার ব্যাপারটা হয়, এই দুটো ল্যান্ড পরস্পরের দিকে যখনই এগোতে শুরু করলো, তখন মাঝখানে থাকা পলিগুলো ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠতে শুরু করলো। তার মানে ঘটনাটা কিরকম দাঁড়ালো? ঘটনাটা এরকম দাঁড়ালো, এই পলিগুলোই আস্তে আস্তে ভাঁজ খেয়ে খেয়ে ওপর দিকে উঠে তৈরি করলো কাকে? না, হিমালয় পর্বতমালাকে। কেন এটা হলো? কারণ এই দুদিকের দুটো আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ডের পার্শ্বচাপ, ঠিক আছে, সেই পার্শ্বচাপের জন্য এই পর্বতমালাটা আস্তে 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 আপলিফটেড হয়ে ওপরের দিকে উঠে অবস্থান করছে। তো এটা হচ্ছে মহীখাত থিওরি বা জিওসিনক্লাইন থিওরির মেন পোর্শন। আমরা একটু ম্যাপেও দেখে নেবো যে কোন জায়গাটার কথা বলা হচ্ছে। এই যে এই পোর্শনটা যদি আমরা ধরে নিই, এই জায়গাটা জুড়ে, আমি এখানে একটু মার্ক করে তোমাদের দেখিয়ে দিতে চাইছি, এই জায়গাটা জুড়ে, এই বিশাল অঞ্চল জুড়ে এখানে কিন্তু অবস্থান করতো টেথিস সি। এই জায়গাটায় এটা হচ্ছে টেথিস সি, যার ওপরের দিকের পার্টটা যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এই ওপরের দিকের যে ল্যান্ড সারফেস, এই ল্যান্ড সারফেসটিকে বলা হচ্ছে আঙ্গারা ল্যান্ড। তাহলে বুঝতেই পারছো, নিচের দিকের এই পোর্শনটা পুরোটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এবার কি হয়, এই দুটো জায়গা থেকে প্রচুর পরিমাণে নদী, যেটা আমি তোমাদের এক্ষুনি বোঝাচ্ছিলাম, যে প্রচুর পরিমাণে নদী এসে এখানে পলিগুলোকে ড্রপ করতে থাকে, পলিগুলোকে চারিদিক থেকে এসে এসে এই চত্বরে জমা করতে থাকে, এবং পলির চাপে এই অংশের পোর্শনটা সেটা নিচের দিকে বসতে শুরু করে। তখনই এই দুটো দিক পরস্পরের দিকে এগোতে শুরু করে, আঙ্কারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড। এটা কোবার বলছে যে এই দুটো দিক পরস্পরের দিকে এগোতে শুরু করে। যখন এগোতে শুরু করে, তখন আমরা দেখতে পাই এই মাঝখানের যে
সমুদ্রের তলায় থাকা যে পলিগুলো সেগুলো ভাঁজ খেয়ে উঠে এই চত্বর বরাবর আমরা হিমালয় পর্বতমালাকে গড়ে উঠতে দেখি। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোনো প্রশ্ন থাকলে করে নিও, আমি পরের থিওরিতে যাচ্ছি। নেক্সট থিওরি। নেক্সট থিওরিটা অনেকটা এরকমই, সিমিলারিটি, শুধু এর ভেতরের কিছু টার্ম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে যেমন বলা হয়েছে দুটো ল্যান্ড মাস, আঙ্গারা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড। এবার আমি যে থিওরিটা যাব সেই থিওরিটার নাম হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। পরের পয়েন্ট, প্লেট টেকটনিক থিওরি। এই প্লেট টেকটনিক থিওরি, এই থিওরিটা অনেকজন বিজ্ঞানী দিয়েছিলেন, কিন্তু সব থেকে আধুনিক যে যিনি বিজ্ঞানী যিনি এই থিওরিটি দিয়েছিলেন সেইটার প্রোফাউন্ডার নাম বলছি, তার নাম হচ্ছে এক্স লি পিচো। নাইনটিন 68-এ তিনি এই থিওরিটি দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমাদের ভারত এক্স্যাক্টলি জিওগ্রাফিক্যালি যে জায়গাটায় অবস্থান করছেন তার নর্থওয়ার্ড সাইডে সেদিকে রয়েছে একটা প্লেট, নর্থওয়ার্ড সাইডে। সেই প্লেটটার নাম কি? সেই প্লেটটার নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট। আমি আবার এই ম্যাপে চলে গেলাম। তার মানে কি দাঁড়ালো? এই ভারত যেখানে রয়েছে তার নর্থওয়ার্ড সাইডে, তার মানে যেটাকে ওপার আঙ্গারা ল্যান্ড বলেছিলেন সেটাকেই পিচো বলছেন যে ইউরেশিয়ান। আর যেটাকে গন্ডোয়ানা ল্যান্ড বলেছিলেন সেটাকে কোবার বলছেন, এই কোবার বলছি, পিচো বলছেন ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। ঠিক আছে? তার মানে এই যেটা গন্ডোয়ানা ল্যান্ড এটারই নামকরণ করেছিলেন, আমি এখানে নামটা লিখে দিচ্ছি, নামটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান। এই দুটোই হচ্ছে মেজর কন্টিনেন্টাল প্লেট। আমাদের পৃথিবীতে মোট 7খানা মেজর প্লেট আছে, মানে বড় পাত আছে। তার মধ্যে এই দুটো পাত হচ্ছে তার আন্ডারে পড়ছে, দুটোই মেজর কন্টিনেন্টাল প্লেট, ইউরেশিয়ান, ইন্দো অস্ট্রেলিয়ান। এবার কি হলো? পিচো বলছেন যে এইখানে টেথিস সিটা ছিল, এটা ওভারও বলেছেন, পিচও বলছেন। টেথিস সিতে সেম জিনিস, দুদিক থেকে নদী এসে পলি জমা করতে শুরু করলো, পলিগুলো নিচের দিকে বসতে শুরু করলো। সেই মুহূর্তে কি হলো? এই ইউরেশিয়ান প্লেট আর ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট মুভ করতে শুরু করলো। যখন মুভ করতে শুরু করলো সেই একই ব্যাপার, কনভার্জেন্ট প্লেট মুভমেন্ট, দুটো প্লেটের দিকে এগোতে শুরু করলো, ঠিক এইরকমই অ্যারো সাইন, এবং মাঝখানে থাকা পলিগুলো ভাঁজ খেয়ে উঠে এই হিমালয় পর্বতমালা গঠন করলো। বোঝা গেল ব্যাপারটা? তবে এক্ষেত্রে এখানেও আবার জিওগ্রাফারদের দুটো টিম আছে। একটা টিম বলছে যে দুটো প্লেট কনভার্জেন্ট হয়েছিল, মানে দুটো প্লেট পরস্পরের দিকে এগিয়ে এসেছিল। আরেক দল জিওগ্রাফার বলছে যে না, ইউরেশিয়ান প্লেট আর ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট দুটো প্লেটই নর্থওয়ার্ড এর দিকে মুভ করতে শুরু করেছিল। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে ইউরেশিয়ান প্লেট নর্থওয়ার্ড এর দিকে যাচ্ছে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটও নর্থওয়ার্ড এর দিকে যাচ্ছে। তাহলে প্রবলেম ব্যাপারটা হচ্ছে তাহলে তো টেথিস সি থাকার কথা, মার্চ হওয়ার তো কথা নয়, হিমালয়ে অ্যাফ্লিমেন্ট হওয়ার কথা নয়, দুটোই একই দিকে যদি যায়। তো সেখানে বলছে যে না, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের নাকি গতিবেগটা মানে ভেলোসিটিটা নাকি একটু বেশি ছিল। তো সেই প্লেটটা একটু ফাস্ট মুভ করে টেথিস সি এর মধ্যে দিয়ে এসে ইউরেশিয়ান প্লেটের পিছন দিকটাতে ধাক্কা মারে। এবং সেই কারণের জন্য যখন পিছন দিকটায় ধাক্কা মারে তার ফলে কি হবে? একটু কল্পনা করো, সবটা তো আর এখানে এঁকে বোঝাতে পারছি না। খুব স্বাভাবিক ব্যাপার, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের থেকে ভারী, কম্পারেটিভলি, মানে এর ডেনসিটি হায়ার ইউরেশিয়ান প্লেটের তুলনায়। তো এই প্লেটটা এসে যেই ধাক্কা মারলো, তাহলে আমাকে একটু বলতে পারবে যে মাঝখানে থাকা পলিগুলো, যে সেডিমেন্টস গুলো, সেটা আপলিফমেন্ট হবে কোন দিকটাতে? নর্থওয়ার্ড এর দিকে আগে হবে না সাউথওয়ার্ড এর দিকে আগে হবে যদি এদিক থেকে ধাক্কাটা মারে? বিষয়টা কি নর্থওয়ার্ড বোঝাতে আগে পারছি? হবে। ভেবে বলো, প্রত্যেকেই একটু ভেবে নাও, বুঝে নাও, বা এটা দেখো যে আমি বোঝাতে পেরেছি কিনা, আমি যে প্রশ্নটা করলাম আমি বোঝাতে পেরেছি কিনা। সেটাও যদি হয় আমি বলো, আমি আরেকবার ক্লিয়ার করব। কি হবে বলো এটা? দুটো প্লেট বলা হচ্ছে একই দিকে মুভ করতে শুরু করেছিল।
তো ইউরেশিয়ান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের পিছন দিকটাতে এসে ধাক্কা মারে। তো যখন মারে তখন সেখানে থাকা যে আমরা দেখতে পাচ্ছি যে টেথিস সি, এই টেথিস সি এর মধ্যে কোন দিকটাতে সেডিমেন্টটা আপলিফটেড আগে হবে? সাউথের দিকে তো সাউথের সেডিমেন্টটা আপলিফটেড হবে না নর্থের দিকটা হবে? সাউথের দিকটা হবে, কারণ এই দিক এমনি সাউথের দিক থেকে যাচ্ছে নর্থের দিকে, তার মানে যখন যাচ্ছে তাহলে সাউথের দিকগুলো আগে হবে। সাউথের দিকগুলো আগে হবে বলছো তো? ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে নর্থ ওয়ার্ডের দিকে আগে হবে। প্রথমেই ঠিক বলেছিলে। কারণ এ তো প্রেসার ক্রিয়েট করছে। তো সেডিমেন্টস গুলো একটা সাইডে চলে গিয়ে সেখানে নর্থ ওয়ার্ডের দিকে আগে আপলিফটেড হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে স্যার কি করে আপনি সিওর হলেন নর্থ ওয়ার্ডের দিকে আগে হবে? সেটার জন্য আগের দিনের লাস্ট পয়েন্টটা দেখো। আগের দিনের যে লাস্ট পয়েন্টটা নোট করেছিলে, যেখানে ৩টে ফেজ তোমাদেরকে লিখিয়েছিলাম, ইওসিন, মায়োসিন আর পোস্ট প্লায়োসিন। ইওসিনের মধ্যে আমরা লিখেছিলাম যে ইওসিনের সময়কালটা প্রায় ৬৪ মিলিয়ন বছর আগে এবং সেই সময় ফার্স্ট আপলিফটেড হয়েছিল ট্রান্স অ্যান্ড গ্রেটার হিমালয়, দেন হিমাচল হিমালয়া বা লেসার হিমালয়া, দেন শিবালিক হিমালয়া। এবার যদি আমি এটাকে নর্থ টু সাউথওয়ার্ড সাজাই, তাহলে একদম উত্তরে রয়েছে টেথিস হিমালয়া, তার নিচে রয়েছে হিমাদ্রি হিমালয়া, তার নিচে রয়েছে হিমাচল হিমালয়া, একদম সব শেষে আছে শিবালিক হিমালয়া। তাহলে যদি বলি হিমালয়ের এই যে স্ট্রাকচারাল ডিভিশনের ৪টে ভাগ, তার মধ্যে সব থেকে ওল্ডেস্ট রেঞ্জ কোনটা? তাহলে অবভিয়াসলি সেটা হবে একদম নর্থ ওয়ার্ড অবস্থিত টেথিস হিমালয়া। বিষয়টা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আর স্যার বলছি যে হিমাচল হিমালয়কে কি লেসার বলা হয় না শিবালিককে লেসার বলা হয়? হিমাচল হিমালয়াকে লেসার বলা হয়, শিবালিককে আউটার বলা হয়। আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, তাহলে এই দুটো থিওরি তোমরা বুঝতে পেরে গেছো? প্রত্যেককে জিজ্ঞেস করছি, ইচ অ্যান্ড এভরি প্রত্যেককে জিজ্ঞেস করছি, ক্লিয়ার তো ব্যাপারটা? আমি আবার পরের পয়েন্টে যাব। নেক্সট আমি আবার যে হ্যাঁ স্যার। পোর্শনটাতে যাব, হ্যাঁ তাহলে তাহলে দুটো থিওরি আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা যেটা নোট করব সেটা হচ্ছে টাইপস অফ হিমালয়। কি হবে? এটা আমাকে আয়ান বলো। হিমালয়ের টাইপসটা বলো তো দেখি গুছিয়ে। স্যার টাইপস বলতে ওই 4 ভাগ হ্যাঁ, এইভাবে। হিমালয়কে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেটা বলো। আচ্ছা স্যার, হিমালয়কে আমরা দৈর্ঘ্য বরাবর 3 ভাগে ভাগ করতে পারি, হুম। আর প্রস্থ বরাবর 4 ভাগে। আচ্ছা। স্যার একটা হচ্ছে জম্মু, দৈর্ঘ্য বরাবর যদি ধরি তাহলে জম্মু কাশ্মীর থেকে ওটা শুরু হচ্ছে কালি রিভার অব্দি, হুম। তাহলে তারপরে নেপাল হিমালয়, নেপালের পরে আর একটা শুরু হচ্ছে, সেটা হিমালয়টার নামটা মনে নেই স্যার। হুম। পরের পার্ট এইটা 3টে, আর উপরের দিকে 4টা স্যার। একটা কি কি? স্যার 4টা শিবালিক, হুম। তারপরে শিবালিক, হিমাদ্রি হিমালয়, তারপর অন্তর্গিরি। অন্তর্গিরি আর হিমাদ্রি হিমালয় একই। হুম। ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, আর একটা যে হিমাচল, আর একটা শিবালিক। হুম। ঠিক আছে। এবার দেখো, স্ট্রাকচারাল ডিভিশন বা নর্থ টু সাউথ, কেন আমি নর্থ টু সাউথ লিখলাম? কারণ নর্থ থেকে সাউথ বরাবর আমি ডাইরেকশনে নোট করব। তো নর্থ টু সাউথ ডাইরেকশন যেটা আয়ান বললো, আমি সেই পয়েন্টেই আবার চলে যাচ্ছি। একটু আগে আমরা নোট করে বলছিলাম। তো একদম প্রথম যেটা আসবে সেটা কি? সেটা হচ্ছে টেথিস হিমালয়। টেথিস অর ট্রান্স হিমালয়। তারপরে আছে কি? হিমাদ্রি অর গ্রেটার হিমালয়। তারপর হিমাচল অর হিমাচল। অর লেসার হিমালয়।
সবার শেষ শিবালিক হিমালয়া। এইভাবে পরপর রয়েছে। জাস্ট ফর এক্সাম্পল, যদি কখনো এরকম প্রশ্ন আসে যে তেথিস হিমালয় আর হিমাচল হিমালয়ের মাঝখানে হিমালয়ের কোন রেঞ্জ অবস্থান করছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হিমাদ্রি হিমালয় হিমাদ্রি। বা গ্রেটার হিমালয়, এরকম একটা কিছু অপশনে তোমরা পাবে। বোঝাতে পারলাম? ম্যাপেও আমি দেখিয়ে দেবো এগুলো কোথায় কিরকম আছে, দেখিয়ে দেবো। আমি আগে ডিভিশনটাকে নোট করে নিই। হিমালয়ার আরেকটা ডিভিশন, সেটা হচ্ছে রিজিওনাল ডিভিশন। রিজিওনাল বা এটাকে আমরা যদি ওয়েস্ট থেকে ইস্ট বরাবর সাজাই, ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশনে যদি সাজাই, তাহলে রিজিওনালি হিমালয়াকে ভাগ করা হচ্ছে মেনলি তিনটে ভাগে। একটা হচ্ছে ওয়েস্টার্ন হিমালয়া, একটা হচ্ছে মিডিল হিমালয়া, আরেকটা হচ্ছে ইস্টার্ন হিমালয়া। এবার দেখো ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে কটা ভাগ হবে? ইট ক্যান বি ডিভাইডেড ইনটু 3 টাইপস। কি কি? একটা হচ্ছে কাশ্মীর হ্যাঁ স্যার, হিমালয়। কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, একটা হুমায়ুন হিমালয়। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, হয়তো ইন ফিউচার আমরা জিওগ্রাফির বইয়ে এই কাশ্মীর হিমালয়া সাথে লাদাখ হিমালয়াটাকেও পেতে পারি। এখনো পর্যন্ত সেরকম কোনো ডিভিশন করা হয়নি, তো যেটা আছে আমরা সেটাই পড়বো। তো কাশ্মীর হিমালয়া, এরপরে হচ্ছে পাঞ্জাব বা হিমাচল হিমালয়া, আরেকটা হচ্ছে, এটা কি হবে? কুমায়ুন হিমালয়া। কুমায়ুন হিমালয়া বলতে গেলে উত্তরাখণ্ডকে বোঝাচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখবে, কাশ্মীর হিমালয়া মানে জম্মু কাশ্মীর লাদাখ, পাঞ্জাব হিমাচল হিমালয়া মানে পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশ, কুমায়ুন হিমালয়া মানে হচ্ছে উত্তরাখণ্ড। মিডিল হিমালয়া, বেসিক্যালি মিডিল হিমালয়ের আরেকটা নাম আছে, একে আমরা নেপাল হিমালয়াও বলতে পারি, কারণ মিডিল হিমালয়ের টোটাল পার্টটা নেপালের মধ্যে পড়ে যাচ্ছে, সেই জন্য সেটাকে বলতে পারি। চলে আসছি পরেরটায়, ইস্টার্ন হিমালয়া। ইট ক্যান বি ডিভাইডেড ইনটু, এটাকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? তাহলে ইস্টার্ন হিমালয়াকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। দুটো ভাগ কি কি? তিনটে ভাগে। তিনটে ভাগ কি কি? একটা হচ্ছে দার্জিলিং সিকিম, একটা ভুটান আর একটা অরুণাচল। হ্যাঁ, একটা হচ্ছে দার্জিলিং সিকিম হিমালয়া। তার মানে দার্জিলিং সিকিম বলা মানেই বুঝতে পারছো এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম দুটো চলে আসছে। দ্বিতীয় হচ্ছে ভুটান হিমালয়া, তার মানে ভুটানটা পড়ে যাচ্ছে এখানে, ভুটান হিমালয়া। এই একমাত্র হিমালয়া ডিসকাশন করতে গিয়েই শুধুমাত্র ভারতের বাইরে গিয়ে নেপাল আর ভুটানকে আলোচনা করা হয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে দার্জিলিং হয়ে গেল, ভুটান হয়ে গেল, আরেকটা কি? আরেকটা হচ্ছে আসাম और অরুণাচল হিমালয়া। আসাম আর অরুণাচল হিমালয় হলো, এই হচ্ছে হিমালয়ের টোটাল ডিভিশন। নোট করে নাও, আমরা ম্যাপেও দেখে নেবো যে কোথায় কোনটা পড়ছে, কোন জায়গায় কিভাবে রয়েছে, কিভাবে অবস্থান করছে, আমরা সেটা একটু ম্যাপে দেখে নেবো। নোট করা হয়ে গেলে তোমরা একটু জানাও, আমি ম্যাপটাতে ঢুকবো।
স্যার স্ট্রাকচারাল ডিভিশনের মধ্যে ট্রান্স হিমালয়টা আসলো না? ডিভিশনের মধ্যে ট্রান্স হিমালয় আসবে তো, লেখা হয়েছে তো, দেখো টেথিস বা ট্রান্স লিখেছি আমি, প্রথমেই আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে স্যার। তোমাদের লেখা হয়ে গেলেই আমাকে জানাও, আমি ম্যাপে ঢুকবো। স্যার হয়ে গেছে লেখা। স্যার লেখা সকলের হয়ে হয়ে গেছে। গেছে তো? ব্যাস চলো হ্যাঁ ম্যাপে স্যার হয়ে যাচ্ছি। গেছে। দেখো আমি এই ম্যাপটা ধরে দেখিয়ে দিচ্ছি, তারপরে ওখানে আবার যাব, মানে আরেকটা ম্যাপ আছে সেটাতেও যাব। এরকম জায়গায় জাস্ট ফর এক্সাম্পল, এরকম জায়গায় যদি আমি ধরে নিই যে নাঙ্গা পর্বতটা রয়েছে, আর এইরকম জায়গায় রয়েছে নামচা পর্বত, বর্ডারের কাছে, টিবেটে অরুণাচল প্রদেশের বর্ডারের কাছে। এবার এখানে পরপর এইরকম জায়গা থেকে পরপর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড হয়ে নেপাল টাচ করে এইভাবে চলে গেছে যে পর্বতটা, এটা হচ্ছে টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়। এবার তোমরা লেখার সাথে সাথে মেলাও। এরপর আবার একটা নেমে এসেছে, এইভাবে হয়ে গেছে হচ্ছে হিমাচল হিমালয়া, এই হিমাদ্রি হিমালয়া। তারপরে আবার একটা গেছে হিমাদ্রি হিমালয়, কিন্তু এইভাবে নেপাল হয়ে এরকম এসেছে। আর এরপরে আরেকটা গেছে, সেটাও নেপালের মধ্যে দিয়ে গিয়ে সিকিম হয়ে, ভুটান হয়ে, সোজা অরুণাচল প্রদেশ হয়ে এত অব্দি বিস্তৃত। আর সবার শেষ শিবালিক হিমালয়, এইভাবে শিবালিক হিমালয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়েও গেছে, আসাম হয়ে এইভাবে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। তো এই হচ্ছে চারটে রেঞ্জ। আমি জাস্ট নাম্বারিংটা করে দিই। 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, অ্যান্ড এটা হচ্ছে 4। এই যে নাম্বারিংটা করলাম সেই অনুযায়ী 1 নম্বরে হচ্ছে টেথিস, 2 নম্বরে হচ্ছে হিমাদ্রি, 3 নম্বরে হচ্ছে হিমাচল, এন্ড 4 নম্বরে হচ্ছে শিবালিক। এত অব্দি ক্লিয়ার? হিমালয়ের এই ডিভিশনটাকে স্ট্রাকচারাল ডিভিশন বা প্রস্থ বরাবর ভাগ বলা হচ্ছে, যেটা পর পর আমরা দেখতে পাচ্ছি এইভাবে রয়েছে রেঞ্জগুলো। এরপর এরপর যেটা আসছে আমরা রিজিওনাল ডিভিশন। রিজিওনাল মানে একটা অঞ্চলকে ধরে নিচ্ছে। রিজিওনাল ডিভিশনটা কিভাবে হচ্ছে, একদম নেপাল আর উত্তরাখণ্ডের বর্ডার বরাবর যে এরিয়াটা আমরা পাচ্ছি, এটাকে একটু অন্য কোনো কালি দিয়ে দেখাই। ধরে নাও এই বর্ডার বরাবর যে এরিয়াটা আমরা পাচ্ছি, এই এরিয়াটা বলতে গেলে এই পোর্শনের যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা, দিস ইজ কল্ড ওয়েস্টার্ন হিমালয়। যার মধ্যে আমরা 3টে নাম পেয়েছিলাম। একটা হচ্ছে জম্মু কাশ্মীর, মানে এখানে এখন বর্তমানে লাদাখ আর জম্মু কাশ্মীর দুটো ইউনিয়ন টেরিটরি মিলিয়ে হচ্ছে কাশ্মীর হিমালয়া। নেক্সট হচ্ছে পাঞ্জাবের কিছুটা, আর হিমাচল প্রদেশ নিয়ে হচ্ছে পাঞ্জাব অ্যান্ড হিমাচল হিমালয়া। এখানে অনেকেই কনফিউজড হয়ে পড়ে যে স্যার এখানে একটা হিমাচল পাচ্ছি, আবার এখানে একটা হিমাচল, দুটোর মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারলে, এই হিমাচল হিমালয়া, এটা হচ্ছে এই 3 নম্বর যে লাইনটা গেছে, এইটা হচ্ছে হিমাচল হিমালয়া, টানা চলে গেছে। আর এখন যে ওয়েস্টার্ন হিমালয়ের আন্ডারে হিমাচল হিমালয়া, সেটা কিন্তু হিমাচল প্রদেশ জুড়ে যে হিমালয়ের পোর্শনটা পড়ছে সেটা। তাহলে কি আমরা এটা বলতে পারি যে ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে হিমাচল হিমালয়াতে আমরা 4টে রেঞ্জই দেখতে পাচ্ছি? 4টে রেঞ্জ বলতে গেলে টেথিস, হিমাদ্রি, হিমাচল অ্যান্ড শিবালিক। উত্তর হবে ইয়েস, 4টে রেঞ্জই দেখতে পাচ্ছি। ঠিক আছে। আবার কি, উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে কে, কুমায়ুন হিমালয়, যেটা তোমরা নোট করেছো। মিডিল হিমালয়ের মধ্যে আমরা পেয়েছি কাকে, মিডিল হিমালয়ের মধ্যে আমরা নেপালের টোটাল পোর্শনটাকে পেয়ে গেছি, এটা হচ্ছে পড়ে যাচ্ছে মিডিল হিমালয়। আর কে পড়ে রইলো, আর পড়ে রইলো এই পোর্শনটা। এই পোর্শনটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন হিমালয়। ইস্টার্ন হিমালয়ের মধ্যে কে কে পড়ছে, সিকিম ওয়েস্ট বেঙ্গলের মিলিয়ে হচ্ছে সিকিম দার্জিলিং সিকিম, তারপরে ভুটান, তারপরে আসামের নর্দার্ন পার্ট, আর অরুণাচল প্রদেশ মিলিয়ে হচ্ছে আসাম অরুণাচল হিমালয়। দেখো বুঝতে পারলে তোমরা যে হিমালয়কে কিভাবে ডিভাইড করা হয়েছে। আর হিমাচল হিমালয়া স্ট্রাকচারালে আর রিজিওনালে হিমাচল হিমালয়ের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো কিনা আগে বলো।
ডিভিশনটা আমি জানি বুঝতে পেরে যাবে, কিন্তু এই পার্থক্যটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো। ঠিক আছে তো ব্যাপারটা? এবার হ্যাঁ, এটা বলতে পারো যে স্যার তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে কি করে বুঝবো যে সেটা রিজিওনাল এর রেসপেক্টিভ এ দিয়েছে না স্ট্রাকচারাল এর রেসপেক্টিভ এ দিয়েছে, সেটা নিয়ে নিশ্চিন্তে থাকো, সেরকম কনফিউজিং প্রশ্ন হবে না। কারণ এটা ঠিকই দুটো তো ওভারল্যাপ করছে, তো প্রশ্ন আসলে সেটা তোমরা বুঝতেই পারবে যে ওটা স্ট্রাকচারাল এর হিমালয়াকে দিয়েছে, হিমাচল হিমালয় দিয়েছে না রিজিওনাল এর দিয়েছে, বোঝা যাবে ওটা, অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে বোঝা যাবে স্যার? ওটার জন্য আরেকটু এগোই, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তো কিছুই এটা হয়নি ডিসকাশন, সেটা এগোলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে? এত অব্দি ক্লিয়ার? আমি পরের পয়েন্টে যাচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টেথিস হিমালয়াকে নিয়ে নোট করব। টেথিস হিমালয় সম্বন্ধে জানবো। তারপর হিমাদ্রি, তারপর হিমাচল, তারপর শিবালিক। চলো। এই স্ট্রাকচারাল ডিভিশনের ডিসকাশন শুরু হচ্ছে। স্ট্রাকচারাল ডিভিশনের ফার্স্ট পয়েন্ট, টেথিস অর ট্রান্স অর টিবেটান হিমালয়। একে টিবেটান হিমালয়ও বলা হয় যেহেতু তিব্বতের মধ্যে দিয়ে গেছে। তো নোট করে নাও, টেথিস or trans or Tibetan Himalaya। এবার এর আন্ডারে আমরা কি নোট করব, কি লিখব? তো সেটাই আসি। ফার্স্ট হচ্ছে লোকেশন, ফার্স্ট পয়েন্ট। এটা কোথায় আছে? আমরা অ্যাকর্ডিং টু ম্যাপ কি কি দেখলাম, কোন জায়গায় পড়ছে এটা? এটা ইন্ডিয়ার রেসপেক্টিভে যদি দেখি তাহলে টেথিস হিমালয় কোথায় পড়ে যাচ্ছে? সেটা পড়ে যাচ্ছে কিন্তু লাদাখ, নর্দার্ন পার্ট অফ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। আর কোথায় পড়ছে? আর হচ্ছে টিবেটে, টিবেট, চায়না। ব্যাস, টেথিস হিমালয় হচ্ছে এটাই পারফেক্ট লোকেশন। হ্যাঁ, এখানে প্রশ্ন করতে পারো যে স্যার জম্মু কাশ্মীর হবে না? ম্যাপটা দেখে নাও, হবে কোনোভাবে পসিবল? কারণ এখান থেকে যদি আমি বর্ডার ধরেও আনি, হিমাচল প্রদেশের নর্থ নয়, সেন্ট্রাল পার্ট দিয়ে চলে আসবে। তো এইভাবে হিমালয়ের পোর্শনটা এসেছে, এসে এখান দিয়ে এসে এইভাবে প্রবেশ করে এর মধ্যে দিয়ে গিয়ে তার সোজা এখান দিয়ে এইভাবে নর্দার্ন পার্টে চলে গেছে, মানে হিমালয়টা এইভাবে অবস্থান করছে। ঠিক আছে? আচ্ছা, চলে আসছি আমি এখানে, লোকেশন দেখে নিলাম। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্টে আমরা নোট করব সেটা হচ্ছে এর হাইট কত, এই হিমালয়ের হাইট কত। দেখো, হাইট অলওয়েজ মিটারে মেজারমেন্ট করা হয়, এবং সেখানে আমি কত হাইট দেখতে পাচ্ছি, তো সেটা বলা হচ্ছে ইন অ্যান অ্যাভারেজ হাইট 3000 মিটার থেকে 4300 মিটারের হাইটে এই হিমালয়ের পাহাড়টা অবস্থান করে। এই হিমালয়টা হচ্ছে এমন একটা হিমালয়, তোমরা যদি লাদাখ বলতে যে হিমালয়ের কালারটা দেখতে পাও, যে হিমালয়টা তোমরা দেখতে পাও লাদাখ বললেই যেটা যে পাহাড়ের কথা মনে পড়ে, এটা হচ্ছে সেই হিমালয়, সেই পাহাড়, ন্যাড়া পাহাড় যেটাকে আমরা বলে থাকি, ব্রাউন কালার বা অরেঞ্জ কালারের মতো দেখতে লাগে। এইটা হচ্ছে টেথিস হিমালয়ের পার্ট, অত্যন্ত প্রাচীন হিমালয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসছে, এটা অ্যাভারেজ হাইট গেল। এরপরে আমরা নোট করব নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে কি কি মাউন্টেন রেঞ্জ দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে রেঞ্জ। এই হিমালয়ের ক্ষেত্রে রেঞ্জ, এবার দেখো রেঞ্জ আর পিকের মধ্যে একটা পার্থক্য আছে, এটা অনেকেরই জানা থাকে না। রেঞ্জ আর পিকের মধ্যে পার্থক্যটা কি, কে বলবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেঞ্জ এন্ড মাউন্টেন পিক? কি হবে উত্তর? বলে ফেলো স্যার ঝটপট। পিক হবে একটাই থাকবে, যেটা সব মানে পিক হবে একটাই থাকবে, আর রেঞ্জ হবে মানে অনেকটা মিলে একসঙ্গে থাকবে, মানে চেনের মতো আকারে থাকবে। আচ্ছা, আমি কি তাহলে এটা বলতে পারি যে পিক রেঞ্জের উপরে দেখা যায় না রেঞ্জ পিকের উপর দেখা যায়, কোনটা হবে? স্যার স্যার পিক রেঞ্জের পিক রেঞ্জের উপরে পিক হবে। পিক রেঞ্জের উপরে দেখা যায়, ভেরি গুড। স্যার তো হ্যাঁ বলো। আচ্ছা, যাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার নয় একটু বলে দিই, রেঞ্জ মানে হচ্ছে চেন অফ মাউন্টেন, তার মানে একসাথে অনেকগুলো পর্বত এইভাবে অবস্থান করছে, তার মধ্যে দেখা গেল এইভাবে অনেকগুলো পর্বত অবস্থান করছে।
তো এই টোটালটাকে বলা হচ্ছে রেঞ্জ। কিন্তু এই রেঞ্জের এই পোর্শনটা সব থেকে বেশি উঁচুতে আছে, এটা হচ্ছে পিক। ব্যাপারটা ক্লিয়ার হলো? এই হচ্ছে রেঞ্জ আর পিকের স্যার মধ্যে আর তফাৎ। হ্যাঁ বলো। স্যার আর একবার বলুন, যেটা বললেন যে পিকের ওপরে রেঞ্জ String থাকে, বলতে? তাই তো? পিকের ওপরে রেঞ্জ না, রেঞ্জের ওপরে পিক থাকে, তাই তো? তুমি রেঞ্জের ওপরে ম্যাপটা দেখো না, হ্যাঁ। রেঞ্জের ওপরে পিক আছে, এই Peak টোটালটা হচ্ছে বলতে রেঞ্জ। মানে ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বললে আরো ক্লিয়ার হবে। ধরে নাও হিমালয়কে রেঞ্জ বলা হয়, ঠিক আছে? আর মাউন্ট এভারেস্ট হচ্ছে তার পিক। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, চলো এবার আমি রেঞ্জের পোর্শনটা দেখে নিই। দেখো, রেঞ্জ বলতে গেলে স্যার টিবেটান হিমালয় বা টেথিস হিমালয় এটাও তো একটা রেঞ্জ, একদমই তাই। কিন্তু এই রেঞ্জকে স্থান ভেদে, মানে অঞ্চল ভেদে, রাজ্য ভেদে, দেশ ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, যে কারণের জন্য এই রেঞ্জটার আবার সেপারেটলি অনেকগুলো নাম হয়ে গেছে। এটাই হচ্ছে এই রেঞ্জের মধ্যে আমরা লিখবো। কি কি নাম? তো নামগুলো লেখা যাক। জাসকার, লাদাখ, দেওসাই, কৈলাস, চারটে হবে। জাসকার, লাদাখ, দেওসাই, জাসকার, লাদাখ, দেওসাই, আর হচ্ছে কৈলাস। চারটে রেঞ্জ। এবার কৈলাস রেঞ্জ যেটা, সেটা টিবেটে আছে। এগুলো ইন্ডিয়ার মধ্যে আমরা পাবো, আসছি আমি সেই পয়েন্ট গুলোতে। তো এর মধ্যে আবার আরেকটা কথাও বলে রাখি, যে ধরো এর মধ্যেই আমি যদি বলি যে জাসকারের হাইয়েস্ট পিকের নাম কি, জাসকারের যেটা হাইয়েস্ট পিক, তো আমি পরের পয়েন্টটা এখানে পিক বলে লিখলাম। সব কটার এখানে বলবো না, কিন্তু জাসকারটা খুব ইম্পর্টেন্ট একটা মাউন্টেন রেঞ্জ, এর হাইয়েস্ট পিকের নাম কি? তাহলে আমি এখানে লিখছি যে হাইয়েস্ট পিক অফ জাসকার। স্যার লোৎসে বা মাকালুর মধ্যে কিছু হতে পারে? না, না, স্যার নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত হবে না। না, না, নাঙ্গা হবে না। হাইয়েস্ট পিক অফ জাসকার, তার নাম হচ্ছে কামেট। কামেটের হাইট হচ্ছে 7756 মিটার। এটা অবস্থান করছে উত্তরাখণ্ডে। জাসকার রেঞ্জটা কিন্তু অনেক বড় একটা রেঞ্জ। এটা লাদাখ থেকে শুরু হয়ে হিমাচল হয়ে সোজা উত্তরাখণ্ড অব্দি গেছে। এবং এটাও বলে রাখি, জাসকার রেঞ্জের যেটা সেকেন্ড হাইয়েস্ট পিক, সেটার নাম কিন্তু লিওপুরগেল, যেটা হিমাচল প্রদেশে আছে। জাসকার রেঞ্জের সেকেন্ড হাইয়েস্ট পিক, ঠিক আছে? আচ্ছা, তো লাদাখ, দেওসাই, কৈলাস এগুলো নিয়ে আমি পরে আসছি। এগুলোর রেঞ্জও আছে, মানে লাদাখেরও পিক আছে, সেটা সেকেন্ড আমি পরে হাইয়েস্ট আসছি। পিকটা আরেকবার বলুন। সেকেন্ড হাইয়েস্ট পিক হচ্ছে জাসকার রেঞ্জের, তো জাসকার হ্যাঁ রেঞ্জের সেকেন্ড হাইয়েস্ট পিকের নাম হচ্ছে লিওপুরগেল। লিওপুরগেল, এটার হাইট হচ্ছে 7420 মিটার। এটা আছে হিমাচল প্রদেশে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পিক জাসকারের। আচ্ছা, পরের পয়েন্টে আসছি। এখানে হাইট আর পিকের ব্যাপারটা হলো। এবার আমি যেটা নোট করব সেটা হচ্ছে এখানে কি কি মাউন্টেন পাস আছে। এখন প্রশ্ন হচ্ছে মাউন্টেন পাস, যাকে আমরা বাংলায় গিরিপথ বলে থাকি। তো গিরিপথটা কি? গিরিপথ হচ্ছে ন্যাচারাল গ্যাপ ইন বিটুইন মাউন্টেন রেঞ্জ। তো ব্যাপারটা হচ্ছে, একটা যখন মাউন্টেন রেঞ্জ এরকম ভাবে আপলিফটেড হচ্ছে, জাস্ট ফর এক্সাম্পল ধরে না এটা একটা মাউন্টেন রেঞ্জ। এবার এই মাউন্টেন রেঞ্জের মাঝখানে হঠাৎ করে একটা গ্যাপ তৈরি হয়েছে, যখন আপলিফটেড হয়েছে তখনই ন্যাচারালি একটা গ্যাপ তৈরি হয়েছে। তারপরে এই রেঞ্জটাই আবার কন্টিনিউয়েশন এরকম ভাবে রয়েছে। তো মাঝখানের এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা একটা মাউন্টেনের মাঝখানে, এই গ্যাপকেই আমরা পাস বলে থাকি, মাউন্টেন পাস বা গিরিপথ। মানে পাহাড়কে অতিক্রম না করে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত যাতায়াত করার একটা ব্যবস্থাকে বলা হচ্ছে মাউন্টেন পাস। তো এই যে মাউন্টেন পাস, আমরা এখানে অনেকগুলো মাউন্টেন পাস দেখতে পাচ্ছি, নামগুলো কি কি? এবার এখানে নাম লিখতে গেলে আবার একটা বিতর্কের জায়গা আসবে। কি আসবে? নামটা লিখি, তারপরে বিতর্কটা তৈরি করি। বিতর্ক হচ্ছে কারাকোরাম। প্রশ্ন হচ্ছে স্যার কারাকোরাম কি করে হয়? আপনি তো একটু আগে বললেন কারাকোরাম রেঞ্জ ইজ নট আ পার্ট অফ টেথিস
অর ট্রান্স হিমালয়, তাহলে কারাকোরাম রেঞ্জ এখানে, কারাকোরাম পাসটা এখানে কি করে আসছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি একটুখানি লাদাখের পোর্শনটাকে দেখে নিই ম্যাপের মধ্যে, এই ওপরের দিকের পোর্শন, এইরকম জায়গা দিয়ে গেছে হচ্ছে কারাকোরাম রেঞ্জ। এটা হচ্ছে কারাকোরাম, আমি শুধু কারা বলে লিখে রাখলাম। আর এইরকম জায়গা দিয়ে গেছে হচ্ছে তেথিস হিমালয়। এই দুটোর মাঝখানে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে বলা হয় কারাকোরাম পাস। আমরা যেমন বাইপাস বলি, রাস্তায় যাওয়ার একটা শর্টকাট বা দ্রুত মাধ্যম, এখানেও সেরকম পাসের কথাটা এইভাবে এখানে ইন্ডিকেট হচ্ছে যে ইন বিটুইন কারাকোরাম রেঞ্জ এন্ড তেথিস হিমালয় সেখানে রয়েছে কারাকোরাম পাস। যে কারণের জন্য কারাকোরাম পাস নামটা আমরা দুটো জায়গায় পাবো, একটা হচ্ছে তেথিস হিমালয়ের ডিসকাশনে পাচ্ছি, আরেকটা যখন কারাকোরাম রেঞ্জকে নিয়ে ডিসকাশন করব সেখানেও পাবো। এই কারণের জন্য কারাকোরাম নামটা এখানে আমি ইনক্লুড করেছি। কারাকোরাম হলো, কারাকোরাম ছাড়া এখানে কি কি দেখতে পাচ্ছি? বুন্দেলপির, জজিলা, ডিগলা, এছাড়া অনেক পাস আছে, আমি কয়েকটা নাম বললাম। বুন্দেলপির, জজিলা, ডিগলা। বলতো আমাদের পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম, হাইয়েস্ট মাউন্টেন পাস ইন দা ওয়ার্ল্ড, কি হবে উত্তর? বলো বলো। জজিলা। না, হাইয়েস্ট মাউন্টেন পাস ইন দা ওয়ার্ল্ড। গত বছরই সেখানে রোড কনস্ট্রাকশন করেছে BRO, মানে বর্ডার রোড অর্গানাইজেশন, আমরা বুঝতে পারছো ইন্ডিয়াতে আছে। তো হাইয়েস্ট মাউন্টেন পাস ইন দা ওয়ার্ল্ড, এবং বলা হচ্ছে ওটার উচ্চতাটা এতটাই বেশি। হ্যাঁ বলো বলো। গিরিপথ। হুম, বুঝতে পারলাম না, আরেকবার বলো। পানি গিরিপথ। উমলিংলা, 19,000 ভেরি গুড, এটাও এখানে আছে। 19,000 ফুট উমলিংলা, হ্যাঁ, উমলিংলার হাইট হচ্ছে 19,300 ফুট। বলা হয় এভারেস্টের যে বেস ক্যাম্প, যেখানটার পর থেকে মেন ক্লাইম্বিংটা শুরু হয় এভারেস্টের, সেই বেস ক্যাম্পের থেকেও এর হাইট বেশি, এই পাসের হাইট। ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পাস ইন দ্য ওয়ার্ল্ড। আগে এই তকমাটা কারাকোরাম পাসের ছিল, হাইয়েস্ট মাউন্টেন পাস কারাকোরাম ছিল, এখন সেটা পরিবর্তিত হয়ে উমলিংলা হয়ে গেছে হাইয়েস্ট মাউন্টেন পাস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটাও এখানে রয়েছে। তো মাউন্টেন পাসের জায়গাটাও ক্লিয়ার করলাম। এবারে আমি চলে আসছি, এগুলো হয়ে গেল ইন জেনারেল ইনফরমেশন। এবার আমি যেটা নোট করব সেটা হচ্ছে তেথিস হিমালয়ার জেনারেল ফ্যাক্টস। ঠিক আছে, এছাড়াও আমরা তেথিস হিমালয়ের আরো কতগুলো তথ্য একটু নোট করে নেবো, যেটা ইম্পর্টেন্ট। জেনারেল ফ্যাক্টস এর মধ্যে আমরা কি কি নোট করব? এর আন্ডারে আমরা ফার্স্ট পয়েন্ট যেটা নোট করব সেটা হচ্ছে আপলিফমেন্ট ফেজ। আপলিফমেন্ট ফেজ আমরা একটা জিওলজিক্যাল ফেজ নোট করেছিলাম, ইওসিন। তো সেটা 64 মিলিয়ন ইয়ার্স এগো আমরা ওই টাইম ফেজটাকে পেয়েছিলাম, যে 64 লক্ষ বছর আগে আমরা দেখতে পাচ্ছি। তো এটার ক্ষেত্রে বলা হচ্ছে তারও আগে থেকে এই আপলিফমেন্ট প্রসেসটা তেথিস হিমালয়ের ক্ষেত্রে শুরু হয়ে গেছিল। এবং সেটা কোন সময়? তো সেখানে বলা হচ্ছে প্রায় 120 থেকে 70 মিলিয়ন বছর আগে এই তেথিস হিমালয়ের আপলিফমেন্ট পিরিয়ডটা ছিল। ওখানে 64 মিলিয়ন ইয়ার্স এগো ছিল, ওটা হচ্ছে ওই ফেজটাকে উল্লেখ করার জন্য ইওসিন ফেজ। আরো আগে, তার মানে বুঝতে পারছো কতটা প্রাচীন এই পর্বতমালাটি, তেথিস হিমালয়। চলে আসছি পরের পয়েন্টে। নেক্সট আমরা যেটা নোট করব সেটা হচ্ছে এই তেথিস হিমালয়ের মধ্যে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পেলাম যে এখানে লাদাখ রয়েছে, খুব ভালো কথা। এই লাদাখ থাকার জন্য এখানে রয়েছে লাদাখ প্লেটো। এবার লাদাখ প্লেটোকে নিয়ে কি বলার আছে? লাদাখ প্লেটো, তো বলা হচ্ছে এই লাদাখ প্লেটো, যার হাইট আমরা দেখতে পাচ্ছি, এর হাইট কিন্তু ইন অ্যান্ড অ্যারাউন্ড অ্যাবভ 3000 মিটার। ঠিক আছে, অ্যাবভ 3000 মিটার হচ্ছে এর হাইট। এবং লাদাখ প্লেটোকে বলা হয় কি, ইট ইজ দ্য
highest plateau and মানে ভারতের উচ্চতম মালভূমি এবং কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া। ভারতের উচ্চতম মালভূমি এবং ভারতের শীতলতম মরুভূমি। উচ্চতম তো হাইটের ভিত্তিতে বুঝতে পারলাম, কিন্তু একে কোল্ড ডেজার্ট কেন বলা হচ্ছে? একে কোল্ড ডেজার্ট কেন বলা হচ্ছে লাদাখ প্লেটোকে? তার কারণ ডেজার্ট বলতে বুঝি লেস ভেজিটেশন জোন, মানে যেখানে উদ্ভিদের অভাব রয়েছে যথেষ্ট, তাকে আমরা মরুভূমি হিসেবে আখ্যায়িত করি। তো রাজস্থানের মরুভূমি যেটা হট ডেজার্ট কেন বলি? কারণ সেখানে টেম্পারেচারটা বেশি। এটাকে কোল্ড ডেজার্ট কেন বলছি? এখানে টেম্পারেচারটা কম, শুষ্ক অঞ্চল, ড্রাই রিজিয়ন, বৃষ্টিপাত কম হয়, আর্দ্রতা নেই বাতাসে, খুবই কম আর্দ্রতা থাকে, যতটুকু যা হয় আর্দ্রতা আসলো তো তুষারপাত হলো, অত্যন্ত ঠান্ডা বা হিমাঙ্কের নিচে থাকার জন্য। আর লেস ভেজিটেশন জোন, উদ্ভিদের অভাব আমরা দেখতে পাই। আমরা লাদাখের প্রচুর ভিডিও বা ইমেজ প্রত্যেকেই ফলো করেছি বা দেখেছি। তো সেখানে পরিষ্কার আমরা বুঝেছি যে হ্যাঁ, এখানকার পাহাড়গুলোয় গাছপালার যথেষ্ট অভাব, এই জন্য এটাকে কোল্ড ডেজার্ট বলা হচ্ছে। ঠিক আছে, গেল এই পয়েন্টটা। নেক্সট, এবার যে নেক্সট পয়েন্ট আমরা নোট করব, সেখানে কি বলা হচ্ছে যে অবশ্যই এখানে আমরা এটা ছাড়াও আরো কতগুলো সমভূমি এবং মালভূমি দেখতে পাচ্ছি। যেমন ধরো সোডা প্লেন আছে, আকসাই চায়না আছে, আকসাই চীন, এটা ওই টিবেটের মধ্যে পড়ছে আর কি, এলএসির ওপারটায় পড়ছে, তো এগুলো ওখানে রয়েছে। আর কি, আর হচ্ছে এই লাদাখ যে পর্বতমালাটি রয়েছে, আমি আবার পরের পয়েন্টটা নোট করছি, লাদাখ যে পর্বতমালাটি রয়েছে সেটা আবার একটা ওয়াটার ডিভাইড হিসেবে অবস্থান করছে। স্যার ওয়াটার ডিভাইড কি? ওয়াটার ডিভাইড মানে জলবিভাজিকা। তার মানে একটি পর্বতমালা এইভাবে অবস্থান করছে যে পর্বতমালার আমরা দুই দিক দিয়ে দুটো নদীকে প্রবাহিত হয়ে যেতে দিচ্ছি, এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, মাঝখানে পর্বতমালা। তাহলে এই পর্বতমালাটার নাম হচ্ছে লাদাখ। দুদিক দিয়ে যে দুটো নদী যাচ্ছে, সেই দুটো নদীর মধ্যে একটি হচ্ছে ইন্দাস, আরেকটা হচ্ছে শিয়ক। ওপরেরটা হচ্ছে শিয়ক আর নিচেরটা হচ্ছে ইন্দাস। ঠিক আছে, আর মাঝখানে কি অবস্থান করছে? মাঝখানে অবস্থান করছে লাদাখ, লাদাখ রেঞ্জ। তাহলে এবার আমরা এখানে কি পয়েন্টটা লিখবো? এখানে লিখবো লাদাখ রেঞ্জ acts as a water divide, লিখে ফেলো, লাদাখ রেঞ্জ acts as a water divide between, acts as a water divide, ACTS, acts as a water divide between Indus and Shiok river. Shiok বেসিক্যালি হচ্ছে ইন্দাসের একটা ট্রিবিউটারি। ঠিক আছে, ইন্দাস and Shiok লাইনটা river। আরেকবার হ্যাঁ অবশ্যই, লাদাখ রেঞ্জ acts as a water divide, acts as a water divide in between Indus and Shiok river. ইন্দাস অ্যান্ড শিয়ক রিভার, দেখো দুটো স্পেলিং লেখা আছে, দেখে নাও, ইন্দাস অ্যান্ড শিয়ক রিভার। এইবার যে পয়েন্টটায় আসবো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সুচার অর হিঞ্জ লাইন, এটার মানে কি কে বলতে পারবে? সুচার অর হিঞ্জ লাইন করা যাবে? বলি, দেখো সুচার বা হিঞ্জ লাইন বলতে যেটা বোঝায়, সেটার ভৌগোলিক যদি আমরা সংজ্ঞা দেখি, মানে জিওগ্রাফিক্যাল ডেফিনেশন যদি দেখি, তাহলে সুচার লাইনটা আমরা বাংলায় বলে থাকি সাধারণত শিবন রেখা। শিবন রেখা কাকে বলে? শিবন রেখা হচ্ছে দুটো প্লেট মার্জিনকে বোঝানো হয়, মানে দুটো প্লেট যেখানে এসে মার্জ করছে সেই মার্জিনটাকে বোঝানো হয়। এবার এতক্ষণ অব্দি তো আমরা দুটো প্লেট নিয়ে ডিসকাশন করছিলাম, যেখানে আমরা দেখলাম যে এরকম একটা লাইন, ইমাজিনারি লাইন, যে লাইনটাকে আমরা সুচার লাইন বলছি, এটা একটু তোমরা হেল্প করবে আমাকে। যেটাকে আমরা সুচার লাইন বলছি, এই সুচার লাইনের নর্থ ওয়ার্ডে কোন প্লেট ছিল? একটু আগেই তোমরা নোট করেছো। এর উত্তর দিকে কোন প্লেট ছিল? ইউরেশিয়ান। ইউরেশিয়ান। প্রত্যেকে কিন্তু খেয়াল করো, এর উত্তর দিকে ছিল ইউরেশিয়ান প্লেট। আর দক্ষিণ দিকে কি ছিল? সাউথে ইন্দো অস্ট্রেলিয়ান। ইন্দো অস্ট্রেলিয়ান। এবার কি বলছি ভালো করে বোঝো, এই দুটো প্লেট
পরস্পরের দিকে এগোয় এবং পরস্পরের সাথে মার্জ হয়ে যায়। মার্জ হয়ে যায় মানে এরকম একটা মার্জ বা মিলিত হয় পরস্পরের সাথে। তো যে লাইন বরাবর মিলিত হয় সেই লাইনটিকে সুচার লাইন বা হিঞ্জ লাইন বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কি জানবো, এটা থেকে কি জানার আছে? এটা থেকে এই জানার আছে যে এই যে লাইনটা, এই লাইনটা দুটো প্লেটের মার্জিন, এত অব্দি ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে এই লাইনেরই উত্তর দিকে রয়েছে তেথিস হিমালয়া, আর এই যে লাইন, এর লাইনের দক্ষিণ দিকে রয়েছে হিমাদ্রি হিমালয়া। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো যে আমি একটু রেড কালার দিয়ে করে দিই, এটা হচ্ছে টেথিস হিমালয়া, যেটা ইউরেশিয়ান প্লেট মার্জিনে অবস্থান করছে, আর এই দিকে অবস্থান করছে হিমাদ্রি হিমালয়া, যেটা সোচার লাইনের সাউথে অবস্থান করছে। তার মানে কি দাঁড়ালো স্যার? তার মানে দাঁড়ালো এটা হচ্ছে টেথিস, আর এইটা হলো হিমাদ্রি হিমালয়, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব এর পরের পয়েন্টটাতে, হিমাদ্রি হিমালয়। তাহলে প্রশ্ন হচ্ছে এখান থেকে কি প্রশ্ন আসবে? আরো একটা কথা, আচ্ছা কি প্রশ্ন আসবে সেটা একটু বলে দিই। প্রশ্নটা কি আসতে পারে? প্রশ্নটা হচ্ছে সুচার লাইন অর হিঞ্জ লাইন সেপারেট হুইচ অফ দ্য হিমালয়ান রেঞ্জ। তাহলে উত্তর কি হবে? কি করবে উত্তর তোমরা? অপশনে কি পাবে বলো তাড়াতাড়ি। and হিমাদ্রি। শুধু কি হিমাদ্রি? আমরা বললাম যে সুচার লাইন কোন কোন হিমালয়কে সেপারেট করছে, কি হবে? তেথিস and তেথিস হিমাদ্রি। আর হিমাদ্রি। তেথিস অ্যান্ড হিমাদ্রি, ভেরি গুড, এটা মাথায় রাখবে, তেথিস অ্যান্ড হিমাদ্রি। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। নেক্সট হচ্ছে প্রশ্ন হচ্ছে যে স্যার এই যে সুচার লাইন, এটা বর্তমানে কি আমরা বুঝতে পারবো, আমরা জানতে পারবো এটা কোথায় আছে? অবশ্যই জানতে পারবে। সুচার লাইনটা বেসিক্যালি হচ্ছে ইন্দাস ভ্যালি, মানে সিন্ধু নদী এর ওপর দিয়েই প্রবাহিত হয়েছে, এটাই হচ্ছে সিন্ধু উপত্যকা। তাহলে আমরা এটাও বলতে পারি, যদি প্রশ্নটা আমাদের কাছে একটু ঘুরিয়েও আসে, যে কোন নদী হিমাদ্রি হিমালয়াকে টেথিস হিমালয়া থেকে পৃথক করে রেখেছে, তাহলে অ্যান্সার কি করবে? ঝটপট বলো। ইন্দাস। ইন্দাস রিভার। আর এই ইন্দাস রিভারের তলা দিয়েই যে লাইনটা গেছে, সেই লাইনটাকে কি বলা হচ্ছে? সুচার সুচার লাইন। লাইন। ক্লিয়ার হলো ব্যাপারটা? পরিষ্কার তো? এবার আসি আমি আরেকটা তথ্যে। তাহলে আমরা এখানে সুচার লাইন আর হিজ লাইনে কি লিখবো? সুচার লাইন বা হিজ লাইনে লিখবো ইট সেপারেটস টেথিস হিমালয়া ফ্রম হিমাদ্রি হিমালয়া। এই কথাটা তোমরা লিখে নাও। এই ডায়াগ্রামটা আশা করি এঁকে নিয়েছো, এর সাথে এই কথাটা তোমরা লিখে নাও। সেপারেট টেথিস হিমালয়া ফ্রম হিমাদ্রি হিমালয়া, এই লাইনটা লিখে নাও। টেথিস হিমালয়া ফ্রম হিমাদ্রি হিমালয়া। হয়েছে লেখা? এইবার এটার সাথেই বাকি তিনটে রেঞ্জেরও কথা বলে দিই, বুঝে নাও ভালো করে। এই যে সুচার লাইন বা হিঞ্জ লাইন যেটা দেখলাম, এটা তো দুটো হিমালয়াকে সেপারেট করে রেখেছে। তো জাস্ট ফর এক্সাম্পল আমি বোঝানোর জন্য করছি, ধরে নাও এটা হচ্ছে একটা হিমালয়া, এটা হচ্ছে আরেকটা হিমালয়া, এটা হচ্ছে আরেকটা হিমালয়া, এটা হচ্ছে আরেকটা হিমালয়ান রেঞ্জ। আমরা নামগুলো এখানে নোট করেই দিচ্ছি। এটা হচ্ছে টেথিস, এটা হচ্ছে হিমাদ্রি, এটা হচ্ছে হিমাচল, মানে আমি স্ট্রাকচারাল ডিভিশনটা অনুযায়ী বলছি। এটা হচ্ছে শিবালিক। এত অব্দি ক্লিয়ার আশা করি। এবার এই প্রত্যেকটার মাঝখানে এক একটা করে লাইন রয়েছে, কি কি? এই লাইনটার নাম কি নোট করলাম আমরা একটু আগে? সুচার লাইন। এবার হিমাদ্রি আর হিমাচলের মাঝখানেও এরকমই একটি ফল্ট লাইন আছে। আবার এটাও তো জানতে লাগবে যে স্যার এই সুচার লাইন এগুলো কি? ওটা তো মার্জিন বুঝলাম, কিন্তু এগুলো কি? দেখো, দুটো ভারী ভারী পাত যখন পরস্পরের সাথে এসে ধাক্কা খাচ্ছে, খুব জোরে যখন ধাক্কা খাচ্ছে, তাহলে তাদের মধ্যে একটা ক্র্যাক তৈরি হবে না এরকম, তাদের প্রান্ত বরাবর? এই যে ক্র্যাক গুলো তৈরি হচ্ছে ধাক্কা খাওয়ার ফলে, একটা তো ড্যামেজ হবে। এই যে ক্র্যাক গুলো তৈরি হচ্ছে, এই ক্র্যাক গুলোকে বলা হয় ফল্ট লাইন, FAULT।
ফল্ট লাইন, যাকে আমরা ভৌগোলিক ভাষায় বাংলায় বলি চ্যুতি রেখা। তো এইগুলো হচ্ছে এক একটা ফল্ট লাইন। এটা তো প্লেন মার্জিন, কিন্তু এটা একটা ফল্ট লাইন। এরপরে এখানে তৈরি হয়েছে একটা ফল্ট লাইন, এখানেও তৈরি হয়েছে এরকমই একটা ফল্ট লাইন। কিন্তু এদের নামগুলো কি কি? এটা তো জানতে পারলাম সূচার লাইন। তাহলে হিমাদ্রি হিমালয়াকে হিমাচল হিমালয়া থেকে সেপারেট করে রেখেছে কে? তাহলে লাইনটার নাম কি হবে? দেখো, পারা যাবে? স্যার কি বললেন প্রশ্নটা? প্রশ্নটা বললাম, হিমাদ্রিকে হিমাচল থেকে সেপারেট করে রেখেছে কে? গ্রেট ফল্ট লাইন বাউন্ডারি বলবো। ফল্ট লাইন বলবে, তাই তো? কিন্তু ওর একটা নাম আছে, নামটা বলে দিই। স্যার গ্রেট নামটা হচ্ছে গ্রেট বাউন্ডারি না, MCT, মেন সেন্ট্রাল থ্রাস্ট। এগুলো নোট করে রাখো কিন্তু, মেন সেন্ট্রাল থ্রাস্ট। হিমাচল হিমালয়কে শিবালিক থেকে পৃথক করে রেখেছে কে? MBT। এরও একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। নামটার ফুল ফর্ম মেন বাউন্ডারি থ্রাস্ট। শিবালিক হিমালয়ের সাউথে, এরপর থেকেই তো প্লেনল্যান্ড শুরু হচ্ছে, গ্রেট নর্দার্ন প্লেন। তাহলে গ্রেট নর্দার্ন প্লেনকে শিবালিক থেকে পৃথক করে রেখেছে কে? HFF, যার ফুল ফর্ম হচ্ছে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। এই হচ্ছে চারটে অবস্থা। এবার এটা নোট করে নাও, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করছি, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এটাকে নোট করে নাও ঝটপট। হ্যাঁ স্যার, করে নিয়েছি। করে নিয়েছো? এবার ধরো তোমাদের কাছে এমন প্রশ্ন এলো যে হিমাদ্রিকে হিমাচল থেকে সেপারেট করে রেখেছে কোন ফল্ট লাইন? কি হবে উত্তর? দেখে দেখেই বলো। MCT। MCT। হিমাচলকে শিবালিক থেকে সেপারেট করে রেখেছে কোন ফল্ট লাইন? কি হবে উত্তর? MBT। MBT। শিবালিককে গ্রেট নর্দার্ন প্লেন থেকে, এর নিচে কিন্তু গ্রেট নর্দার্ন প্লেন আছে, হ্যাঁ, এই দিকটাতে তোমাদের ম্যাপেও আজকে দেখিয়েছিলাম শুরুতেই। তো গ্রেট নর্দার্ন প্লেন থেকে সেপারেট করে রেখেছে কে? কি হবে উত্তর? HFF। HFF। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার চলো একটু ম্যাপে দেখে নেওয়া যাক। এই দেখো, এইখানে সেই চারটে পয়েন্ট লেখা আছে। এই যে সুচার লাইন বলেছিলাম, এই সুচার লাইনের পুরো নামটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ইন্দাস সাংপো সুচার লাইন। তোমরা যেখানে সুচার লাইন লিখেছো ওখানে এইটাও যোগ করে রাখো, ইন্দাস সাংপো সুচার লাইন, ITSZ। এখানে 1 2 3 4 দিয়ে কিন্তু এটা ইন্ডিকেট করেছে। এই দেখো, এখানে 1 নম্বর দিয়েছে, এটা হচ্ছে ইন্দাস সাংপো সুচার লাইন, প্রথমটা। তারপরে যে লাইনটা 2 নম্বর দিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে MCT, যেটা হচ্ছে হিমাদ্রি আর হিমাচলের মাঝখানে রয়েছে। তারপরে হিমাচল আর শিবালিকের মাঝখানে রয়েছে MBT, সেটাই 3 নম্বর দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। আর 4 নম্বর দিয়ে ইন্ডিকেট করা হয়েছে HFF, হিমালয়ান ফ্রন্টাল ফল্ট, যেটা হচ্ছে শিবালিক আর গ্রেট নর্দার্ন প্লেটের মাঝখানে রয়েছে। তাহলে এই লাইনটা হচ্ছে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট, এই লাইনটা হচ্ছে গিয়ে MBT, এই লাইনটা হচ্ছে MCT, আর এটা হচ্ছে ইন্দাস সাংপো সুচার লাইন। ঠিক আছে? ইন্দাস সাংপো কেন বলেছে? ইন্দাসটা হচ্ছে সিন্ধু নদী, আর সাংপো হচ্ছে বেসিক্যালি আমাদের ভারতের ব্রহ্মপুত্র নদী। যখন টিবেটে সেটা প্রবাহিত হয় তাকে সাংপো বলা হয়। ওই জন্য সিন্ধু ব্রহ্মপুত্র সুচার লাইন এই হিসেবে বিষয়টাকে বুঝে নাও। তো ওটা ওই জন্যই বলা হয়েছে ইন্দাস সাংপো সুচার লাইন। ক্লিয়ার হলো ব্যাপারটা? প্রত্যেকে বুঝতে পেরেছো এত অবধি? একটু জানিয়ে দাও তোমরা। হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। ব্যাস। বুঝতে পেরেছি। এবার এবার তোমরা যেটা করবে, স্যার তোমরা, হ্যাঁ, এবার স্যার তোমরা স্যার যেটা করবে, বলছি, হ্যাঁ বলো বলো স্যার বলো। বলছিলাম স্যার, টেথিসকে আহ, হিমাদ্রি থেকে আলাদা করে ITSZ, তাই তো? ITSZ, হ্যাঁ।
ঠিক আছে ঠিক আছে। তাই আমি এখানে শর্টে সুইজারল্যান্ড বলেছিলাম, ওটা ইন্দাসাঙ্গো সুইজারল্যান্ডও বলা হয়, ঠিক আছে? আর ওটাকে হিঞ্জ লাইনও বলা হয়, যেটা লিখেছো দেখো খাতায় লেখা হয়ে গেছে। এবার যেটা করবে সেটা হচ্ছে তোমরা খাতায় একটা হেডিং দিয়ে রাখো, লিখে রাখো গ্রেটার অর হিমাদ্রি হিমালয়, গ্রেটার অর হিমাদ্রি হিমালয়। নেক্সট ডেতে আমরা আমাদের যে থিসিস গুলো ছিল বা বেসিক যে ইনফরমেশন গুলো ছিল, যেগুলো বোঝানোর ছিল, সেই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এটা আর কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে নেক্সট ডেতে আমরা শুধু ডেটাবেস গুলোকে নোট করবো, যে কোথায় কোনটা আছে কি আছে। যেমন ভাবে আমরা এখানে টেথিসটা নোট করলাম, ঠিক সেই রকম ভাবেই আমরা বাকিগুলো নোট করব। বাকিগুলো মানে হচ্ছে এখানে হিমাদ্রি, হিমাচল, শিবালিক এটা হয়ে যাবার পর আমরা রিজিওনাল ডিভিশনটাতে ঢুকবো। তো তোমরা খাতার মধ্যে হিমাদ্রি আর গ্রেটার হিমালয় এটা হেডিংটা করে রেখে দাও। এখান থেকে আমি নেক্সট ডেতে শুরু করব। তোমাদের এটাও জানিয়ে রাখি যে তোমাদের নেক্সট যে এক্সামটা হবে, সেই এক্সামে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন অ্যান্ড গ্রেট নর্দার্ন প্লেন মানে আপ টু রাজস্থান, মানে থার্ড ডেজার্ট অফ ইন্ডিয়া, এত অব্দি পড়ানো হয়ে যাবার পর সেইটার উপরে একটা মক টেস্ট হবে। আমি আবার রিপিট করছি, একদম ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার শুরু থেকে ইন্ডিয়ান ডেজার্ট পর্যন্ত হওয়ার পর তার উপরে একটা পরীক্ষা নেব। তারপর বাকিটা হওয়ার পরে তার উপরে একটা পরীক্ষা নেব। যেহেতু এই চ্যাপ্টারটা খুব বড় একটা চ্যাপ্টার, সেজন্য এই চ্যাপ্টারটাকে আমি ব্রেক করে দিয়েছি। আগেরটা যেমন একটা চ্যাপ্টার হয়ে যাবার পরে নিলাম, এই চ্যাপ্টারটাকে ব্রেক করে আমি দুটো হাফে তোমাদের নেব, একটা শুরু থেকে ডেজার্ট পর্যন্ত আর একটা তারপরে শেষ থেকে শেষ পর্যন্ত। বোঝা গেল? তো নেক্সট ডেতে আমরা হিমাদ্রি আর গ্রেটার হিমালয়া থেকে শুরু করব। ঠিক আছে? স্যার আজ আর কিছু বলছি যে বলার একটু নেই। স্লাইডটাকে একটু ওপরে নিন না, স্লাইডটা একটু হ্যাঁ, ওপরে একদম। একদম ওপরে, এই একদম ওপরে এই পেজগুলো তাহলে আমার কোথায় গেল? হ্যাঁ, এইখান থেকে শুরু করেছিলাম, ওপরে একটা পেজ বাদ হয়ে গেছে। তাই না? ম্যাপ গুলোর পিডিএফটা একটু দিয়ে দেবেন? হ্যাঁ, দিয়ে দেবো। স্যার হ্যাঁ, বলো। স্যার বলছি এইটারও কি ওই মানে পিডিএফ কিছু পাঠাবেন না এই ক্লাস নোটের ওপরেই আর কি এইটা করবো? এইটা ক্লাস নোট, এটা ক্লাস নোট। এরপরে আমি পাসের একটা পিডিএফ পাঠাবো, কিন্তু এটা ক্লাস নোট। আজকে যেটা ক্লাসে করিয়েছি এটাই তোমাদের ক্লাস নোট। হ্যাঁ, বলো। স্যার আচ্ছা এই স্যার। জায়গাটা একটু বুঝিয়ে দেবেন, এই জায়গাটা কি বলেছিলেন আমি শুনতে পাইনি তখন। ওই যে মানে চারিদিক থেকে একটা গোল মতন রয়েছে, চারিদিক থেকে মানে কোনো পাহাড় এই গেছে পোর্শনটা, ওই জায়গাটা। এই পোর্শনটা, এটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের এই হিমালয়ের পোর্শনটা। দেখো এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ পামির নট। এই পামির নট থেকে এই এদিকে দেখো কুয়েনলুন গেছে, হ্যাঁ এদিকে হিন্দুকুশ গেছে, দেখতে পাচ্ছ? ঠিক এইভাবেই এখান থেকে আরো অনেকগুলো মাউন্টেন নেমে এসেছে। এখান থেকে চলে এসেছে কারাকোরাম, এখান থেকে চলে এসেছে হিমালয়া। এইভাবে মাউন্টেন গুলো গেছে। আর পামির নট হচ্ছে আমাদের রুফ অফ দা ওয়ার্ল্ড, পামির গ্রন্থি, এটা একটা প্লেটো রিজিয়ন। ঠিক আছে? তো এটা পামির প্লেটো বলা হয়। সেইখান থেকেই মাউন্টেন গুলো বিভিন্ন দিকে জার্নি স্টার্ট করেছে। আমাদের এশিয়াতে এরকম দুটো নট আছে, একটা পামির, একটা আর্মেনিয়ান। আর্মেনিয়ানটা আছে হচ্ছে ইউরোপের দিকটায়, তাই ইউরোপ ঘেঁষা, আফ্রিকার নর্দার্ন পার্টে সেইখানে রয়েছে। ওখানে পন্টিক টরাস বলে দুটো মাউন্টেন রেঞ্জ রয়েছে। আর এদিকে একটা রয়েছে সেন্ট্রাল এশিয়াতে, সেটা হচ্ছে তোমার পামির নট। ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার এই জিনিসটা কি, এটা কি, এই পামির নটটা কি? এটা মালভূমি, একটা প্লেটো রিজিয়ন, আর কিছু আচ্ছা নয়। আচ্ছা, ঠিক এটা আছে, জাস্ট প্লেটো বুঝতে রিজিয়ন। পেরেছি। এটাকে মিডিয়ান মাস বলা হয়। এখন মিডিয়ান মাস কি সেটা বোঝাচ্ছি না, এটা একটা জিওগ্রাফিক্যাল টার্ম। কিন্তু একটা প্লেটো, একটা মালভূমি অঞ্চল। যে মালভূমি অঞ্চলটা একটা জায়গায় অবস্থান করতে দেখা যাচ্ছে ওখান থেকে অনেকগুলো রেঞ্জ ক্রিয়েট হয়েছিল। মানে এইটা পুরোটা জুড়ে কিন্তু টেথিস হিমালয় আছে, এই টেথিস সি ছিল। হ্যাঁ, টেথিস সি কিন্তু এই পুরোটা না, টেথিস সি এখন অবশিষ্টাংশ আছে, জানো তো? মানে এখন যদি বলি যে টেথিস সি কি আমাদের পৃথিবীতে এখনো আছে, বেঁচে আছে, তাহলে উত্তর হবে হ্যাঁ আছে। কোথায় আছে? কে বলতে পারবে? টেথিস সি আমাদের পৃথিবীতে এখন কোথায় আছে অবশিষ্টাংশটা? তাহলে উত্তর হবে মেডিটেরেনিয়ান সি। ঠিক আছে? উত্তরটা হবে মেডিটেরেনিয়ান সি, মানে হচ্ছে ভূমধ্য সাগর। তার মানে বুঝতে পারছো টেথিস সিটা কতটা বড়? পুরো ছিল। হ্যাঁ সেটাই। কতটা বড় ছিল, এক্স্যাক্টলি অতটাই বড় ছিল। আমি তোমাদেরকে জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। এইটাই দেখো, জানি না কতটা রিজলিউশন ভালো হবে, এই ম্যাপটা অতটা ভালো না। এই জায়গাটা দেখো, এই ম্যাপটা দেখো, ক্লিয়ার আছে।
দেখো এই হচ্ছে মেডিটেরেনিয়ান সি, এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটা মেডিটেরেনিয়ান সি, আর এই হচ্ছে ইন্ডিয়া। তার মানে এই পুরোটা জুড়ে ছিল টেথিস সি, এর নর্দার্ন পার্টে ছিল ইউরেশিয়ান প্লেট, আর সাউদার্ন পার্টটা এই পুরোটা নিয়ে একটা প্লেট ছিল যেটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর এপারে হচ্ছে আফ্রিকান প্লেট, ঠিক আছে, এগুলো সব বড় বড় প্লেট। এটা হচ্ছে সাউথ আমেরিকান প্লেট, নর্থ আমেরিকান প্লেট, টোটাল 7টা বড় প্লেট আছে। বোঝা গেল ব্যাপারটা? এইটা এখন অবশিষ্টাংশ টেথিস সি এর। আগে এটা এক টানা এইভাবে এক টানা ছিল এত অবধি। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, যাই হোক, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তাহলে নেক্সট দিন আমরা হিমাদ্রি বা গ্রেটার হিমালয়া থেকে শুরু করব। আরেকটা কথা বলে রাখি, ম্যাপের পোর্শনটা বা এই ম্যাপ পিডিএফটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেবো। আজকে দিচ্ছি না এই কারণেই, কারণ এই টপিকটা আমি আরো কিছুটা এগিয়ে নিয়ে যাই, তারপরে আমি তোমাদেরকে দেবো। নেক্সট ক্লাসে ডেফিনেটলি বা পজিটিভলি আমি তোমাদের দিয়ে দেবো। তখন এই পোর্শনটার সাথে রিলেট করে তোমরা ভালো করে বিষয়টা দেখো। মানে হিমালয়ের কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি পিডিএফটা দেবো। ঠিক আছে? বোঝা গেল? আজকে ক্লাস শেষ করছি। গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার, গুড নাইট।